গল্প মনের ক্যানভাসে। লেখিকা তাবাসসুম ফেরদৌস সামিয়া। স্কুল থেকে বাসায় ফিরে একজন মানুষকে খুঁজছি, তা হলো আমার বড় খালামণি। কিন্তু তাকে কোথাও পেলাম না। তাই সেখান থেকে আপুর কাছে গেলাম। আপুকে কিছু প্রশ্ন করার ছিল, যার উত্তর আমি কিছুতেই মেলাতে পারছি না। দেখি আপু তার রুমে বসে কার সাথে যেন ফোনে কথা বলছে। আমাকে দেখে ফোনটা কেটে দিল আর বলল, কিরে তুই এই সময় বাসায় আসলি কেন বলতো? স্কুল তো বিকেলে ছুটি হবে। আপু তোমার সাথে একটা জরুরি কথা আছে আমার। কি এত জরুরি কথা বলতো শুনি। বসন্তের হিমেল হাওয়া মাঝে নাকি অদ্ভুত একটা প্রেম প্রেম গন্ধ পাওয়া যায়, এই কথাটা কি সত্যি আপু? হঠাৎ এই কথা তোকে কে বললো? আজকে স্কুলে আমার এক ফ্রেন্ড বলল, ওর মনে নাকি বসন্ত বাতাসের হাওয়া লেগেছে আর সেই হাওয়াতে নাকি প্রেম ছিল। আচ্ছা, আর কি বলেছে তোর ওই ফ্রেন্ড? আরো তো অনেক কথা বললো, কিন্তু আমার তো এত কথা মনে থাকে না। ঠিক আছে, আর কষ্ট করে মনে করতে হবে না। এখন যা ফ্রেশ হয়ে আয়। ফ্রেশ তো হব, কিন্তু তার আগে বলো, সত্যি কি বসন্ত বাতাসে প্রেম থাকে? বসন্ত বাতাসে প্রেম থাকে কিনা ঠিক বলতে পারবো না, কিন্তু শুনেছি প্রেম পড়লে নাকি মানুষের মনে এই সব নানান রকম চিন্তা ভাবনা কাজ করে যে বাতাসে প্রেম ভেসে বেড়ায়। আচ্ছা আপু, তোমার মনেও কি এই সব চিন্তা ভাবনা ঘুরে বেড়ায়? এই তুই এত বেশি কথা বলিস কেন রে? যা ফ্রেশ হয়ে আয়। আমি তোর বড় বোন, লজ্জা করে না তোর আমার সামনে প্রেম ভালোবাসা নিয়ে কথা বলতে? আমি তো এমনি জিজ্ঞাসা করেছিলাম আর কি। তুমি এমন রাগ করছো কেন আপু? ঠিক আছে, আমি আর এই ব্যাপারে কোনো কথা বলবো না। শোন, তুই এখনো অনেক ছোট, তাই এই সব কথা বলবি না। বড় হলে নিজে থেকেই সব বুঝবি, তাই এখন এই সব কথা বাদ দে। আচ্ছা আমি যাই, ফ্রেশ হয়ে আসি, আমার অনেক ক্ষুধা লেগেছে। তুই যা, আমি তোর খাবার বেড়ে দিছি। কথাগুলো বলে চলে গেলাম ফ্রেশ হতে। আমি সায়রা এইবার এসএসসি পরীক্ষা দিব। ছোট থেকেই আমি খালামণির বাসায় থাকি, এর কারণ হলো আমার নিজের বলতে কেউ নেই। শুনেছি আমার আব্বু আম্মু আমাকে ছোট রেখে কোথায় যেন চলে গেছেন। তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তখন থেকেই আমি তাদের সাথে থাকি। আর এতক্ষণ যার সাথে কথা বললাম সে হলো আমার খালামণির মেয়ে নাদিরা আপু। সেইবার মাস্টারে ভর্তি হয়েছে। খালামণির দুই ছেলে মেয়ে। মেয়ে বড় আর ছেলে ছোট। ভাইয়া এইবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়েন। আর আমার খালু তিনি কাজের সূত্রে বাহিরে থাকে। ফ্রেশ হয়ে এসে দেখি আপু খাবার বেড়ে টেবিলে বসে আছে। আমি খাবার টেবিলে বসে আপুকে বললাম, আপু খালামণি কোথায় গেছে? আম্মু নানুদের বাসায় গিয়েছে, আজকে আসবে না ফোন করে বলল। ওহ, তুমি কি কোথাও বের হবা এখন? একটু তোর ভাইয়ার সাথে দেখা করতে যাব। অনেক দিন হলো দেখা করি না, তার জন্য ভাবলাম দেখা করে আসি। আচ্ছা তাই তো বলি, আপনি আজ এত সাজগোজ করেছে কেন? তাকে রান্না করে নিয়ে যাচ্ছ ভাইয়ের জন্য? বিরিয়ানি তোর ভাইয়া অনেক পছন্দ করে। আর তোদের জন্য রাখা আছে, কিচেনে পরে খেয়ে নিচ্ছ। আচ্ছা যাও তাহলে, লেট হয়ে যাবে তোমার। ওকে, তোরা কিন্তু দুজন ঝগড়া করিস না, আমি তাড়াতাড়ি চলে আসব। আমি কখনো ঝগড়া করি না তোমার ভাইয়ের সাথে। হয়েছে, আমি তোমাদের দুজনকে খুব ভালো করে চিনি, বই না আর সাফাই দিতে হবে না। তুই তাহলে থাক, আমি যাই, আর জায়ান আসলে দরজা খুলে দিস। আর হ্যাঁ, অপরিচিত কোন লোক আসলে আগে দরজা খুলবি না, জায়ান থাকলে ওকে বলিস খুলে দিতে। আচ্ছা ঠিক আছে, এবার তুমি যাও তো, অনেক লেট হয়ে যাচ্ছে তোমার। ওকে টাটা। নাদিরা আপুর আকদ হয়েছে অনেক আগে রাফসান ভাইয়ার সাথে। শুধু আপুর পড়াশোনার জন্য উঠিয়ে নিয়ে যায়নি এখনো। মাস্টার্স কমপ্লিট হলে আপুকে রাফসান ভাইয়াদের বাসায় উঠিয়ে নিয়ে যাবে। আপু চলে গেল, এখন আমি একা বাসায় কি করব সারাদিন? ওই রাক্ষসটা তো বাসায় নেই। আর থাকলেই বাকি আমার সাথে তো সে কথা বলে না প্রয়োজন ছাড়া। সেই ছোট থেকে দেখছি লোকটার মাঝে কোন পরিবর্তন নেই। আগেও কথা বলতো না, এখনো প্রয়োজন ব্যতীত কথা বলে না। আমি না ঠিক বুঝতে পারি না জায়ান ভাইয়া কেন আমার সাথে বেশি কথা বলে না। কেমন যেন লোকটা গম্ভীর, কিন্তু তাও কেন জানি না লোকটাকে আমার প্রচন্ড ভালো লাগে। আমার মনে হয় এমন গম্ভীর ভাবেই তাকে মানায়।
ছেলে মানুষ, এমন অ্যাটিটিউড তো থাকবেই। আমার ভাবনার মাঝে কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলে দেখি জায়ান ভাইয়া। ঠিক প্রতিদিনের মতন আজও একবার চোখ তুলে তাকালো আমার দিকে। ভেতরে এসে আমাকে বলল, আপু কোথায়? আপু একটু ভাইয়ের সাথে দেখা করতে গেছে, একটু পরেই চলে আসবে বলল। আচ্ছা, তুই স্কুল থেকে কখন ফিরেছিস? দুপুরে তোমাকে খেতে দেই, তুমি তো দুপুরে বাসায় ছিলে না। বাইরে তো কিছু খাওনি বলে মনে হচ্ছে। ইদানিং দেখছি তুই সবার মনের খবর রাখতেই শুরু করেছিস। ভালো। আমার খিদে নেই, আমি এখন খাবো না। কেন, দুপুরেও তো কিছু খাওনি, এখন ফ্রেশ হয়ে হালকা কিছু হলেও খেয়ে নাও। আপু সবার জন্য বিরিয়ানি রান্না করেছে। তোর আমাকে নিয়ে এত ভাবতে হবে না। যার সাথে সারাদিন হেসে হেসে কথা বলছিলি তার কথা বেশি করে ভাব। আজব, আমি আবার কার সাথে হেসে হেসে কথা বললাম? কার সাথে কথা বললি তা তো আমার থেকে ভালো তুই বলতে পারবি। আমি তো আর তোর সাথে স্কুলে পড়ি না। তাহলে তুমি কিভাবে জানলে যে আমি স্কুলে কারোর সাথে হেসে কথা বলেছি? আমি কিভাবে জানলাম সে কথা তোর জানতে হবে না। শুধু একটা কথা মাথা রাখবি, আমি যদি আর রিফাতের সাথে তোকে কথা বলতে দেখি তাহলে তোর জন্য সেটা খুব একটা ভালো হবে না। কথাটা বলেই জায়ান ভাইয়া চলে গেলেন তার রুমে। আমাকে কিছু বলার সুযোগ দিলেন না আর। আমি তো একটা কথাই বুঝতে পারছি না যে ভাইয়া কিভাবে রিফাতের কথাটা জানতে পারলো। আর আমি যার সাথে মন চায় কথা বলবো কিংবা হাসবো তাতে জায়ান ভাইয়ের কি? উনি তো আমার প্রশ্নের উত্তরই দিলেন না। আমি তো স্কুলে ছিলাম, তাহলে ভাইয়া কিভাবে দেখলো রিফাতের সাথে হেসে কথা বলতে? যদি স্কুলের বাহিরে অথবা রাস্তায় কোথাও দেখতে তাহলে না হয় আমি বুঝতাম যে রাস্তায় দেখেছে আমাদের। কিন্তু আমি তো স্কুলের বাহিরে রিফাতের সাথে কথা বলিনি। তাহলে ভাইয়া কিভাবে জানলো? এতগুলো প্রশ্ন প্রশ্নই থেকে গেল, উত্তর আর জানা হলো না। লোকটা তো কিছু খাবে না বললো, তাহলে এখন কি করব? আমি কি আর একবার ডাক দিব ভাইয়াকে? আচ্ছা বলেই দেখি না আর একবার খাবে কিনা। আমি ভাইয়ার রুমের সামনে গিয়ে ডাক দিলাম, ভাইয়া তুমি কি সত্যি খাবে না? অল্প কিছু হলেও খেয়ে যাও, এমন করো কেন? তোকে আমি বললাম না আমি এখন খাবো না, তাও কেন এত কথা বলিস তুই? ভালোভাবে কথা বললে কানে যায় না তোর? আমি তো তোমার ভালোর জন্যই বলছিলাম, তাও কেন এত রাগ দেখাও আমার উপরে? তোকে কি আমি আমার ভালো ভাবতে বলেছি? তাহলে এত ভাবতে আসিস কেন? যা, এখন আমার রুমের সামনে থেকে আর একটাও কথা বলবি না, চুপচাপ যা তো। এই মেয়ের সাহস দিন দিন বেড়ে যাচ্ছে, কয়েকদিন ধরে খেয়াল করছি ব্যাপারটা আমি। রিফাতের সাথে বেশ ভাব হয়েছে তোর, তাই না? এই ভাব কিভাবে কমাতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ, অনেক ছাড় দিয়েছি। এবার পালা শক্ত করে বাঁধার কথাটা বলে জায়ান একটা বাঁকা হাসি দিল। কথাটা বলেই জায়ান ওয়াশরুম চলে গেল। সন্ধ্যা তখন 7টা, আমি আর আপু ড্রয়িং রুমে বসে গল্প করছি। এমন সময় হঠাৎ জায়ান ভাইয়া আসলেন আর বললেন, আপু কালকে বাসায় আমার কিছু ফ্রেন্ড আসবে। কখন আসবে সবাই আর কয়জন আসবে? এই ধর 4-5 জন, রাতে ছাদে বারবিকিউ পার্টি করব। আচ্ছা আসতে বলিস, তার আগে আব্বু আম্মুকে বল দেখ তারা কি বলে। ওকে, আম্মু কি কালকে আসবে নানুদের বাসা থেকে? হ্যাঁ তাই তো বললো, কালকে সকালে চলে আসবে। আচ্ছা সায়রা, তুই পড়া বাদ দিয়ে এখানে বসে কি করছিস, যা পড়তে বসো। আমি তো একটু আপুর সাথে কথা বলছিলাম, পরে পড়তে বসবো। না এখনই পড়তে বসবি, যা এখনই খান থেকে। আমি আমার হাত পা দিয়ে বসে আছি। তোমার কি সমস্যা, তুমি যাও পড়তে বসো। সব সময় শুধু পড়া পড়া করে ভাল লাগে না আর। ঠিক আছে, পড়তে ইচ্ছা না করলে তোকে বিয়ে দিয়ে দিব একটা বুড়ো আঙ্কেলের সাথে। তখন আর পড়তে হবে না। বসে বসে সারাদিন আঙ্কেলের সাথে গল্প করিস। আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না, যাও তো। আর তুমি নিজের চিন্তা কর। আমি আর কিছু বলতে যাব তার আগেই জায়ান ভাইয়া আমার দিকে রাগে চোখ করে তাকালেন আর বললেন, এখনই পড়তে বসবি আর একটা কথাও না? আমি ভয়ে আর কিছু বলতে পারলাম না। তাই চুপচাপ সেখান থেকে উঠে পড়তে চলে গেলাম পড়তে।
জায়ান, তুই সব সময় মেয়েটার সাথে এমন করিস কেন? মাত্র এসে বসেছিল মেয়েটা। আপু, তুই আর ওকে আশকারা দিয়ে মাথায় তুলিস না। তোর আর আম্মুর জন্য ওর পড়াশোনার এত খারাপ অবস্থা। আজকে আমি ওদের স্কুলে গিয়েছিলাম, সায়রার ম্যাথ টিচার ফোন দিয়েছিল। পরে সেখানে গিয়ে জানতে পারি সায়রা ম্যাথ সাবজেক্টে ফেল করেছে। তাহলে এখন তুই বল, এমন করে পড়লে সায়রা কখনো এসএসসি পাস করতে পারবে? কি বলিস, তাই বলে ফেল করবে? এত খারাপ স্টুডেন্ট তো মনে হয় না। হ্যাঁ, অনেক খারাপ রেজাল্ট হয়েছে। এখন থেকে আমি সায়রাকে প্রতিদিন রাতে 2 ঘন্টা করে ম্যাথ আর ইংলিশ সাবজেক্ট পড়াবো। আর সায়রা যদি ভালোভাবে আমার কাছে না পড়তে চায় তাহলে ওর কপালে দুঃখ আছে। আর তোরা যদি তখন আমাকে কিছু বলতে আসিস তাহলেও আমি কারো কথা শুনবো না, দ্যাটস ফাইনাল। আচ্ছা, তুই পড়লে তো আর কেন সমস্যা থাকবে না, ভালোই হবে। ঠিক আছে, তোরা তাহলে বাসায় থাক, আমি একটু বাহির থেকে ঘুরে আসি। ঠিক আছে, সাবধানে যাস আর তাড়াতাড়ি চলে আসিস, বেশি দেরি করবি না কিন্তু। কথাগুলো বলেই জায়ান বাইরে চলে যায়। সময়টা এখন রাত 10টা নাগাদ হবে, এখনো জায়ান বাসায় আসেনি। আপু অনেকবার ফোন করেছে কিন্তু তাতে বিশেষ কোন লাভ হয়নি, কারণ ভাইয়া ফোন ধরছে না। আপু, আমার মনে হচ্ছে ভাইয়ার ফোনটা বন্ধ, তার জন্য ফোন যাচ্ছে না। আমারও তাই মনে হচ্ছে। জায়ানকে কতবার করে বললাম যেন তাড়াতাড়ি বাসায় আসে, কিন্তু দেখ এখনো বাসায় আসার কোন নাম গন্ধ নেই। আম্মু যদি একবার জানতে পারে যে জায়ান রাত 10টার পরে বাসার বাইরে, তাহলে তো জায়ানের কপালে দুঃখ আছে। আমার আর আপুর কথার মাঝে কলিং বেল বেজে উঠল। আমি আপুকে বললাম মনে হয় ভাইয়া আসছে। আমি গিয়ে দরজা খুলে দিই আর তুমি খাবার গরম করো। আপু আমার কথা শুনে বলল, আচ্ছা তুই তাহলে যা, আমি আমার গরম করছি। আমি গিয়ে দরজা খুলে দিলাম। বাইরে থেকে ভাইয়া ভিতরে আসলো আর বলল, পড়তে বসেছিলি? আমি না ঠিক বুঝি না, তুমি সব সময় এত পড়া পড়া করো কেন? পড়া ছাড়াও তো একটা মানুষের অনেক রকম কথা থাকতে পারে। সবাই কি তোমার মতো নাকি যে শুধু সারাদিন পড়া নিয়ে পড়ে থাকবে? আজকে পর থেকে আমার সাথে কথা বলতে আসলে পড়া নিয়ে কোন কথা বলতে পারবে না। সব সময় পড়া নিয়ে ফাঁকিবাজি দেয় না। সব ফাঁকিবাজি কাল থেকে বের করছি তোর আমি। কেন, কাল থেকে তুমি আবার কি করবে? কি করবো তা না হয় কালকেই দেখতে পারবি, ওয়েট কর একটু, সবুরে মেওয়া ফলে। কথাটা শুনেছিস মনে হয়? এই জায়ান এত কথা না বলে তাড়াতাড়ি আগে ফ্রেশ হয়ে আয় তো। খাবার ঠান্ডা হয়ে যাবে, এমনিতেই অনেক দেরি করে বাসায় এসেছিস। তার উপরে তোর আবার ফ্রেশ হতেই 1 ঘন্টা লাগবে। আপু, তুই কখনো দেখেছিস আমাকে 1 ঘন্টা সময় নিয়ে ফ্রেশ হতে? কেমন করে এমন মিথ্যা কথা বলিস তুই? আমি মোটেও মিথ্যা কথা বলছি না, তুই সব সময় শাওয়ার ও ফ্রেশ হতে বেশি সময় লাগছে। মেয়েদেরও হার মানাবে আপু। তুই বেশি কথা বলছিস কিন্তু। আর বেশি কথা বললে তোর কপালে দুঃখ আছে। সায়রা তো ঠিকই বলেছে। আপু একদম ভালো হচ্ছে না কিন্তু। হয়েছে, যা তো ফ্রেশ হয়ে আয়, আর কথা বলিস না। আপুর কথা শুনে জায়ান ভাইয়া আর কিছু বলো না, চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে আমরা তিনজন একসাথে খেয়ে বসলাম। খাবার টেবিলে আপু আর জায়ান ভাইয়া টুকটাক কিছু বিষয় নিয়ে কথা বলছেন, আর আমি তাদের কথা চুপচাপ শুনে খেয়ে যাচ্ছি। আমার খাওয়া শেষ হলে আমি উঠবো, এমন সময় আপু বলল, সায়রা, তোর সাথে আমার কিছু কথা আছে। বলো আপু, কি বলবে? তুই আজকে থেকে জায়ানের কাছে পড়তে বসবি। আর তুই যে ম্যাথে ফেল করেছি বাসায় বলিস কেন? আমি কিছু বলতে যাব তার আগেই জায়ান ভাইয়া বলল, হইছে আপু, এই সব কথা বাদ দে, সায়রা এখন থেকে আমার কাছে পড়বে, কথা এখানেই শেষ। কিসের জন্য কথা এখানেই শেষ হবে? আগে তো আপুর কথা শুনবো, আমি কবে ম্যাথে ফেল করলাম? তোর এত কথা শুনতে হবে না, খাওয়া শেষ, হাত ধরে আমার কাছে পড়তে আয়। আর আপু তুই যা, ভাইয়ার সাথে কথা বলে আয়। ভাইয়া একটু আগে আমাকে ফোন করেছিল, কি যেন দরকারি কথা আছে বলো তোর সাথে। ঠিক আছে, আমারও তো খাওয়া শেষ, তাহলে আমি যাই, দেখি কি বলবে তোদের ভাইয়া। আপু আমার কথা তো শুনে যাও। যা, কথা না শুনেই চলে গেল, এখন আমার কি হবে? আমি এই রাক্ষস তার কাছে কিছুতেই পড়বো না। আর কি মিথ্যাবাদী ছেলে আমার নামে আপুর কাছে মিথ্যা কথা বলছে।
আমি নাকি ফেল করছি। আর তার থেকেও বড় কথা হলো পড়া না পারলে তো কথা কথা ধমক দিবে। এই সব মনে মনে ভাবছি তখনই ভাইয়া বলো, এই মেয়ে কি এত ভাবিস? এত ভাবা ভাবি বাদ দিয়ে পড়তে আয়, আমি কোন কথা শুনতে চাই না। আমি কিছুতেই তোমার কাছে পড়তে যাব না। তুমি আমার নামে আপুর কাছে মিথ্যে কথা বলছো। এমন মিথ্যেবাদী ছেলের কাছ থেকে আমার কিছু শেখার নেই। কি শেখাবে তুমি মিথ্যে কথা বলা? ইদানিং দেখছি তোর মুখে খুব খই ফুটেছে, এই খই ফোটার বাড়িতে কিভাবে পানি দিতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। আর কোন কথা না বাড়িয়ে আমার সাথে আয়। ধুর সায়, আমি একটু কথা বলেই সব সময় এমন করে। সব সময় কি মুখটা এমন হুতুম পেঁচার মতো করে রাখতে হবে? কখনো কি আমার সাথে ভালোভাবে কথা বলা যায় না? কি আর করবো, যাই পড়ে আছি। ডাইনিং রুম থেকে চলে গেলাম আমার রুমে। সেখান থেকে ম্যাথ সাবজেক্ট নিয়ে আসলাম ভাইয়ার রুমে। মূলত আমি প্রয়োজন ব্যতীত ভাইয়ার রুমে বেশি আসি না। শুধু আমি না, বাসার অন্য সবাইও ভাইয়ার রুমে কম আসে। তার কারণ হলো, ভাইয়া পছন্দ করে না তার রুমে অন্য কেউ আসুক। ভাইয়ার রুমে এসে দেখি রুমটা বেশ গোছালো, আমি এইসব ভাবছি। এমন সময় ভাইয়া রুমে আসলেন আর আমাকে ইশারায় পড়ার টেবিলে বসতে বললেন। আমি কোন কথা ছাড়া চুপচাপ গিয়ে বসে পড়লাম। কোন কোন চ্যাপ্টার বুঝিস না? সবগুলো চ্যাপ্টারে এখন রেড মার্ক করে রাখো, ওগুলো থেকে প্রতিদিন একটা করে চ্যাপ্টার পড়াবো। আমি ভাইয়ার কথা মতো 3টা চ্যাপ্টার রেড মার্ক করে রাখলাম। তারপরে জায়ান ভাইয়া একটা চ্যাপ্টার পড়ানো শুরু করলো, কিন্তু আমার মাথার উপর দিয়ে সব পড়া চলে যাচ্ছে। আমি কিছুতেই আমার মাথায় পড়া নিতে পারছি না। কিছুক্ষণ পর আমি গোল গোল চোখ করে জায়ান ভাইয়া দিকে তাকিয়ে রইলাম। জায়ান ভাইয়াকে দেখতে অনেক সুন্দর, মাশাল্লাহ। ঠিক টার্কিশ নায়ক জায়ান ইয়ামানের মতো। লোকটার মাঝে অদ্ভুত একটা মুগ্ধতা খুঁজে পাই, সে যতই গম্ভীর মুখ করে থাকুক না কেন। আমি এইসব ভাবছি, তার মাঝে হঠাৎ জায়ান ভাইয়া জোরে একটা ধমক দিয়ে বলল, পড়ার সময় মন কোথায় থাকে তোর? কখন থেকে ডাকছি তোকে, কথা কান পর্যন্ত যায় না নাকি তোর? জায়ান ভাইয়ার হঠাৎ এমন ধমকে আমি কেঁপে উঠলাম। তারপর নিজেকে স্বাভাবিক করে বললাম, হ্যাঁ কি বলছিলে তুমি? আমি ঠিক শুনতে পাইনি। কোন ভাবনায় এত বিভোর ছিলি যে আমার কথা তোর কানে পর্যন্ত পৌঁছালো না? বললাম তো শুনতে পাইনি, তারপরেও বকছো কেন? বকবো না তো কি করবো, কখন থেকে ডাকছি। মনে তো হয় পড়া কিছুই বুঝিসনি, যা হয়েছে। আজকে আর পড়তে হবে না, এখন গিয়ে আপুর সাথে ঘুমাবি। ঘুম বাদে যেন টিভি দেখতে না দেখি। আচ্ছা ঠিক আছে, তুমিও ঘুমিয়ে পড়ো, বেশি রাত জেগো না, আমি যাই। হয়েছে, আমাকে নিয়ে তোরা তো ভাবতে হবে না, যা এখন। আমি আর কোন কথা না বলে আপু রুমে চলে আসলাম। এই বাসায় আমার জন্য এক্সট্রা একটা রুম আছে, কিন্তু আমি সেখানে বেশি থাকি না, কারণ আমার একা ঘুমাতে ভয় লাগে। তার জন্য আমি বেশিরভাগ সময় খালামণির সাথে ঘুমাই। আর খালামণি বাসায় না থাকলে আপুর সাথে ঘুমাই। আর এখন আমার অনেক ঘুম ধরছে, তাই আমি আপুর পাশে গিয়ে শুয়ে পড়লাম। আর শোয়ার সাথে সাথে আমার চোখে রাজ্যের ঘুম এসে হানা দিল। আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, তাই সবাই একটু বেলা করে ঘুম থেকে উঠবে। কিন্তু আমি প্রতিদিনের মতো আজকেও ভোরে ঘুম থেকে উঠে ছাদে চলে আসেছি। ভোরের অল্প আলোতে প্রাকৃতিক পরিবেশ দেখতে বেশ স্নিগ্ধ লাগে। সকালবেলার ঝিরি ঝির বাতাসে এক অন্যরকম মাদকতা মিশে থাকে। এই ব্যস্ততম শহরে ভোরবেলার সকালটাই পারে মনকে একদম সতেজ করে তুলতে। দুদণ্ড প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে ছাদের গাছগুলোতে পানি দিতে লাগলাম। এইভাবেই কখন যে অনেকটা বেলা পার হয়ে গেছে বুঝতেই পাইনি। এখন নিচে যেতে হবে। নিচে এসে দেখি ঘড়িতে 9টা বাজে। এখনো তো কেউ ঘুম থেকে উঠে নাই, তাহলে এখন আমি একা কি করব? এই সব কথা বলতে বলতে কলিং বেল বেজে উঠলো। আমি গিয়ে দরজাটা খুলে দেখি খালাম্নি এসেছে। খালাম্নিকে ভেতরে আসতে বলে আমি দরজা বন্ধ করে দেয়। খালাম্নি ভেতরে এসে সোফাতে বসে আমার উদ্দেশ্যে বললেন, কিরে তুই এত সকালে ঘুম থেকে উঠে পড়েছিস, ওরা এখনো উঠেনি? না খালাম্নি আপু রাতে একটু দেরি করে ঘুমিয়েছে, তাই হয়তো ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে। আমার কথা শুনে খালাম্নি বললেন, এই ছেলে মেয়েগুলা যে রাত জেগে কি করে আমি বুঝি না।
রাতে ঘুমাবে না আর দিনে ঘুম থেকে উঠতে চাইবে না। আচ্ছা ওরা তাহলে ঘুমাক, ওদের ডেকে তো লাভ হবে না। আমি যাই ফ্রেশ হয়ে আসি, তারপরে তোর জন্য ব্রেকফাস্ট বানিয়ে দেই। আমি খালামণির কথা শুনে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি আগে ফ্রেশ হয়ে এসো, তারপরে না হয় ব্রেকফাস্ট বানাবে। খালামণি আর দেরি না করে সোফা থেকে উঠে খালামণির রুমে চলে গেলেন আর আমি সোফায় বসে টিভি দেখতে লাগলাম। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে খালামণি তার রুম থেকে বেরিয়ে কিচেনে চলে গেলেন আর যাওয়ার সময় আমাকে বললেন, সায়রা আমার কাছে একটু আয়, তোর সাথে কিছু কথা আছে। খালামণির ডেকে আমি সোফা থেকে উঠে কিচেনে চলে আসলাম আর খালামণিকে বললাম, কি বলবে খালামণি? খালামণি পরোটার জন্য ময়দা মাখাতে মাখাতে আমাকে বলো, কাল রাতে নাদিরা আমাকে ফোন করে সব কিছু বলেছে। তুই নাকি জায়ানের কাছে পড়তে চাস না। খালামণির কথার প্রতিউত্তরে আমি বললাম, আমার তোমার ছেলের কাছে পড়তে ভয় লাগে। তুমি তো চিনো খালামণি, তোমার ছেলে কেমন, কথায় কথায় ধমক দেয়, আবার কেমন রাগী চোখ করে তাকাই, শুধু কি দেয়, সব সময় মুখটা গম্ভীর হুতুম পেঁচার মতো করে রাখে। আচ্ছা খালামণি, একটা কথা বলো তো, জায়ান ভাইয়া হওয়ার পরে কি তোমরা ভাইয়ার মুখে মধুর পরিবর্তে নিমপাতার রস মুখে দিয়েছিলে? খালামণি আমার কথা শুনে একটু হাসলেন, তারপরে আমাকে বললেন, এই মেয়ে, তুই এই সব কথা কোথায় পাস বলবি আমায়? জায়ানের মুখে নিমপাতার রস দিব কেন? আসলে কি হয়েছে জানিস? জায়ান হয়েছে ওর দাদা ভাইয়ের মতো। আমার শ্বশুরমশাই নাকি সব সময় এমন গম্ভীর আর কম কথা বলতেন, বলতে পারিস একটু রাগী টাইপের লোক ছিলেন তিনি। জানো ঠিক তেমন, কিন্তু মনের দিক থেকে আমার ছেলেটা অনেক ভালো। তোরা বুঝবি না, আমি ওর মা, আমি ঠিক বুঝি। খালামণির কথা শুনে আমি বললাম, আমিও চিনি তোমার ছেলেকে, তিনি কত ভালো তা আমার জানা আছে। খালামণি বলল, হয়েছে, এত কথা না বলে যা তো তোর আপুকে আর জায়ানকে ডেকে নিয়ে আয়। আমার রুটি বানানো শেষ, আমি খাবার টেবিলে দিচ্ছি। আর হ্যাঁ শোন, বাহানা না করে ছেলেটা তোকে যেমন করে পড়াতে যাচ্ছে ঠিক করে একটু ওড়াছে পড়। তুই শান্ত মেয়ের হয়ে থাকলে জায়ান তোকে আর কিছু বলবে না দেখিস। তুই একটু শান্ত থাকলে জায়ান তোকে আর বকাও দিবে না। জায়ানের সামনে তো একটু শান্ত মেয়ে হয়ে থাকতে পারিস না? খালামণির কথা শুনে আমি আমার মুখটা গোমড়া করে বললাম, খালামণি তুমি কি বলতে চাও আমি সব সময় দুষ্টুমি করি? খালামণির পরোটা বানানো শেষ, তাই পরোটার প্লেট হাতে নিয়ে কিচেন থেকে বের হতে হতে বললেন, আমি আবার কখন বললাম তুই সব সময় দুষ্টুমি করিস? তুই তো মাঝে মাঝে একটু দুষ্টুমি করিস। আচ্ছা এখন এইসব কথা বাদ দে, আগে খাবার খেয়ে নে, তারপর যত মন চায় কথা বলিস, এখন যা ওদের ডেকে নিয়ে আয়। আমি আর কথা বাড়ালাম না, কারণ আমার এখন হালকা খিদে পেয়েছে, তাই কিচেন থেকে এক দৌড়ে আপুর রুমে চলে গেলাম। রুমে এসে দেখি আপু এখনো বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে, তাই আমি আপুকে 2-3 বার ডাক দিলাম। ডাক দেওয়ার কয়েক মিনিট পরে আপু একটু নড়েচড়ে উঠে বসলো আর বলল, কি হলো সায়রা, এত ডাকছিস কেন? আজ শুক্রবার, একটু শান্তিতে ঘুমাতে দিবি তো নাকি? আপুর কথা শুনে আমি একবার রুমের দেওয়াল ঘড়ির দিকে তাকালাম আর আপুর উদ্দেশ্যে বললাম, আপু তুমি কি ঘড়ি দেখেছো একবার, বেলা কয়টা বাজে সে খেয়াল আছে তোমার? খালামণি নানুদের বাসা থেকে এসে পড়লো আর তোমার এখনো ঘুম হলো না? তাড়াতাড়ি ওঠো, খালামণি সবাইকে খাবার টেবিলে ডাকছে। আমি গেলাম, কিন্তু তুমি তাড়াতাড়ি আসো। কথাটা বলে আপুর রুম থেকে জায়ান ভাইয়া রুমের সামনে আসলাম ভাইয়াকে ডাকতে, কিন্তু রুমের সামনে এসে ভেতরে যাওয়ার সাহস পাচ্ছি না। যদি ঘুম ভেঙেছি বলে বকা দেয় তখন কি হবে? থাক, এত ভেবে কাজ নাই, আমি শুধু একটা ডাক দিয়ে চলে আসবো। আর কিছু না ভেবে সোজা চলে গেলাম ভাইয়ার রুমে। রুমে গিয়ে দেখি জনাব উপর হয়ে ঘুমিয়ে আছে। কোন কিছু না ভেবে আমি বিছানার আরেকটু কাছে গেলাম আর আস্তে করে ভাইয়াকে ডাক দিলাম। কিন্তু আমার ডাকের প্রতি উত্তরে তার কোন নড়াচড়া কিছু হলো না। তাই আর কোন উপায় না পেয়ে জোরে চেঁচিয়ে একটা ডাক দিলাম। ভাইয়া দেখি বিছানা থেকে ধরফর করে উঠে বসলেন আর পাশ ফিরে আমার দিকে রাগান্বিত চোখে তাকালেন। আমি কিছুটা ভয় পেয়ে এক পা পিছিয়ে গেলাম, তারপরে জায়ান ভাইয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই বলতে শুরু করলাম, আসলে আমি ইচ্ছে করে তোমায় ডাকিনি, খালামণি তোমাকে খেতে ডাকতে বলেছিল তাই এসেছি। তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো, খাওয়ার জন্য আমি যাই।
কথাটা বলে যে না আমি এক দৌড় দিব তার আগেই পিছন থেকে জায়ান ভাইয়া আমার হাতটা শক্ত করে ধরলেন আর গম্ভীর গলায় বললেন, তোকে কি কেউ কনমিনার শেখায়নি যে কারো রুমে ঢোকার আগে নক করতে হয়? আমি ভাইয়ার কথা শুনে একটু থতমত খেয়ে গেলাম, এই ছেলে বলে কি? ঘুমন্ত মানুষের কাছ থেকে কিভাবে রুমে আসার জন্য পারমিশন নিব? ধুর, এই জন্যই আমি এই রাক্ষসাকে ডাকতে আসতে চাইনি। কেমন শক্ত করে আমার নরম তুলার মতো হাতটা ধরেছে, মনে হচ্ছে হাতটা এখন ভেঙে যাবে। আমি কোনো কথা না বলে সামনের দিকে তাকিয়ে জায়ান ভাইয়ের হাত থেকে নিজের হাতটা ছাড়ানোর জন্য চেষ্টা করলাম, কিন্তু এই অ্যানাকন্ডা তো আমার হাত ছাড়ছে না। এখন কি করব আমি? তখনই হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি আসলো। আমি হুট করে বলে উঠলাম, খালামণি তুমি কখন আসলে? আমার কথা শুনে ভাইয়া চমকে গিয়ে আমার হাতটা ছেড়ে দিলেন আর তাড়াতাড়ি অন্যদিকে ঘুরে বসলো। আর আমি এই সুযোগেই রুম থেকে বেরিয়ে আসলাম। ভাইয়ার রুম থেকে দৌড়ে বের হয়ে সোজা ডাইনিং রুমের চেয়ারে গিয়ে বসলাম। বুকটা কেমন যেন ধুকপুক করছে। এর কারণ কি হতে পারে? ভাইয়া আমার হাত ধরেছে নাকি আমি সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নেমেছি বলে এমন হাঁপিয়ে গেছি? আমাকে এভাবে দেখে খালামণি বলল, কিরে কি হলো, এমন হাঁপাচ্ছিস কেন? খালামণির কথা শুনে আমি মনে মনে ভাবছি, খালামণিকে এখন কি বলবো যে তার ছেলে আমার হাত ধরেছিল সেই জন্য দৌড়ে পালিয়ে এসেছি? না না, এই কথা কিছুতেই বলা যাবে না, খালামণি কিনা কিভাবে আবার। আমার ভাবনার মাঝে হঠাৎ খালামণি আবার বলে উঠলেন, সায়রা কি হয়েছে বলবি তো কিছু আমায় নাকি? এমন হাঁপাচ্ছিস কেন তুই? আর নাদিরা জায়ান তো এখনো আসলো না। তুই তো ওদের ডাকতে গিয়েছিলি, ওরা কি এখনো ওঠেনি? খালামণিকে দেখলাম সবার প্লেটে খাবার পরিবেশন করতে করতে আমার সাথে কথা বলছেন। আমি খালামণিকে বললাম, ও কিছু না খালামণি, সিঁড়ি দিয়ে একটু দৌড়ে নেমেছি বলে এমন হাঁপিয়ে গেছি। আমি আপু আর ভাইয়াকে ডেকে দিয়ে এসেছি, ওরা ফ্রেশ হয়ে আসবে এখন। খালামণি আমার কথার প্রতি উত্তরে বললেন, আচ্ছা ঠিক আছে, ওরা তাহলে আসুক, তুই খেতে বসে পড়। সেই কোন সকালবেলা ঘুম থেকে উঠেছিস, এখনো খাওয়া হলো না তোর? খালামণির কথা মতো আমিও চুপচাপ খেতে লাগলাম। আমার মনের মাঝে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোন প্রশ্ন নেই, উত্তর পাচ্ছি না। তখনই আপু আর ভাইয়া এসে টেবিলে বসলো। আমি একবার মাথা তুলে ভাইয়ার দিকে তাকালাম, দেখি তিনি আমার দিকে রাগী চাহনিতে তাকিয়ে খালামণির পাশে চেয়ার বসলেন। আমি শুকনো একটা ঢুক গিলে খাবার খাওয়াতে মনোযোগ দিলাম। খালামণি তখন জায়ান ভাইয়াকে ভার্সিটির ব্যাপারে কিছু কথা বলছিলেন, তাদের কথার মাঝে হঠাৎ খালামণির ফোনটা বেজে উঠল। ফোনের ওপাশের কথা তো শুনতে পেলাম না, কিন্তু ফোনের এপাশের খালামণির রিয়াকশন দেখে বেশ বুঝতে পারলাম খালামণি অনেক খুশি। ফোনে কথা বলা শেষ হলে খালামণি বলল, আজকে রাফসান আর ওর পরিবারের সবাই আসবে আমাদের বাসায় দুপুর। খালামণির কথা শুনে নাদিরা আপু একটু লজ্জা পেল মনে হয়, তার জন্য তাড়াতাড়ি খেয়ে টেবিল থেকে উঠে চলে গেল। আমি তো বুঝতে পারলাম না রাফসান ভাইয়েরা আসবে সেজন্য আপু এত লজ্জা পেল কেন। আমি আমার খাওয়া থামিয়ে খালামণিকে বললাম, খালামণি নাদিরা আপু কেন রাফসান ভাইয়ার কথা শুনে এমন লজ্জা পেয়ে চলে গেল? খালামণি খাওয়া শেষ সেই জন্য উঠে দাঁড়িয়ে আমার কথা শুনে হেসে ফেললো আর বলল, আরে বোকা মেয়ে, তুই এটাও বুঝিস না? থাক, ভালোই হয়েছে, এখন এত বুঝতে হবে না। আর একটু বড় হয়ে নে, তারপর যখন তোর বিয়ে দিব তখন বুঝবি কেন তোর নাদির আপু এমন লজ্জা পেল। খালামণির কথা শুনে জায়ান ভাইয়া খাওয়ার মাঝে কেসে উঠলেন আর আমি বোকার মতো গোল গোল চোখ করে তাদের দুজনকে দেখতে লাগলাম। খালামণি জায়ান ভাইয়াকে এমন কাজতে দেখে বললেন, কি হলো তোর আবার? জায়ান পানি খায়? খালামণির কথার প্রতি উত্তরে জায়ান ভাইয়া বলল, হ্যাঁ আম্মু পানি খাচ্ছি, তুমি যাও তোমার কাজ করো। আর যদি কোনো বাজার লাগে তাহলে আমাকে বলো, আমি গিয়ে বাজার থেকে নিয়ে আসি সেগুলো। আমার খাওয়া শেষ, তাই আমি চুপচাপ খালামণি আর জায়ান ভাইয়া কথা শুনছি। খালামণি জায়ান ভাইয়ের উদ্দেশ্যে বললেন, না তোর আর এখন এই রোদে বাইরে যেতে হবে না। আমি বাসার কেয়ারটেকারকে বলে সব বাজার আনিয়ে নিব। তুই বরং এখন রুমে যা, এখন তো আর কোন কাজ নেই। কথাটা বলে খালামণি আবার কিচেনে চলে গেল। আর আমরা দুজন মুখোমুখি ডাইনিং টেবিলে বসে আছি। খালামণি চলে যেতে জায়ান ভাইয়া গম্ভীর গলায় বললেন,
হাত ধুয়ে আমার রুমে আয়, তোর সাথে কথা আছে। আমি জায়ান ভাইয়ের কথা শুনে একটু চমকে গেলাম। এখন আবার কি বলবে? তখন মিথ্যে বলেছি বলে কি এখন তার জন্য বকা দিবে? না না, আমি কিছুতেই যাব না। এই ছেলেকে বিশ্বাস নেই, যদি আমাকে মাইর দেয় তখন কেমন হবে? কে বাঁচাবে আমায় তার হাত থেকে? আমার ভাবনার মাঝে জায়ান ভাইয়া আবার ধমক দিয়ে বলল, কি হলো, কথা কানে যায় না তোর? এখনো বসে আছিস কেন? যা হাত ধুয়ে আয়। আমি কাঁদো কাঁদো মুখ করে একবার ভাইয়ার দিকে তাকালাম, কিন্তু তিনি আগের মতোই রাগী চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমার বোঝা শেষ, হাজার কাঁদো কাঁদো মুখ করি না কেন তাতে কোনো লাভ হবে না। আমাকে যেতেই হবে, তাই কোন উপায় না পেয়ে আমি বসা থেকে ভয়ে ভয়ে উঠে হাত ধুয়ে সোজা ভাইয়ার রুমে চলে গেলাম। আমি ভাইয়ার রুমে এসে তো পড়লাম, কিন্তু এখন কি করব তাই ভাবছি। জায়ান ভাইয়া আমাকে আসতে বলে এখন নিজেই তো আসছে না। ভাবছি ভাইয়া যখন আসছে না তাহলে আমি একবার ভাইয়ার রুমের ব্যালকনি থেকে ঘুরে আসি। যে ভাবা সেই কাজ, চলে গেলাম ব্যালকনিতে। জায়ান ভাইয়া রুমের ব্যালকনিটা অনেক বড় আর নানান রকম লতা পাতা ফুল গাছে ভর্তি। ব্যালকনির এক সাইডে দোলনা আছে। আমি সেখানে গিয়ে বসলাম, তখনই জায়ান ভাইয়া তার রুমে আসলেন। আর আমাকে রুমে না দেখতে পেয়ে জোরে চেঁচিয়ে ডাকতে লাগলেন। আমি ভাইয়ার ডাক শুনে পেয়ে ভাইয়াকে বললাম, আমি ব্যালকনিতে, তুমি এখানে আসো। ভাইয়া আমার কথা মতো আসলেন আমার কাছে আর রাগী গলায় বললেন, তুই সকালে কোন সাহসে আমাকে মিথ্যে কথা বললি? তুই জানিস না আমি মিথ্যে বলা একদম পছন্দ করি না, তাও কেন সাহসে আমাকে মিথ্যে কথা বললি বল? ভাইয়া এমন রাগী গলার কথা শুনে ভয়ে আমার মুখ দিয়ে আর কথা বের হচ্ছে না। আমি দোলনাতে বসা অবস্থায় একবার মাথা উঁচু করে ভাইয়ার দিকে তাকালাম, দেখি জায়ান ভাইয়া আমার দিকে কিছুটা ঝুঁকে এসে আবার ধমক দিয়ে বললেন, এখন মুখ দিয়ে কথা বের হচ্ছে না, কোন অ্যান্সার মিডামে? ভাইয়ার এত জোরে চেঁচিয়ে কথা বলার কারণে আমার চোখের কোণায় জল জমে গেল, কিন্তু তাতে জায়ান ভাইয়ার কোনো হেলদোল হলো না। তিনি আগের মতোই বলতে লাগলেন, দিন দিন তোর সাহস বের হচ্ছে তাই না? এখন যদি আমার কথার উত্তর না দিস তাহলে তোর জন্য তা মোটেও ভালো হবে না। তুই খুব ভালো করে আমাকে জানিস তোর সাথে আমি কি করতে পারি। তাই আমাকে যেন আর একটা কথাও খরচ করতে না হয় বলে দিলাম। জায়ান ভাইয়ের কথা শুনে আমি ভয়ে ভয়ে দোলনা থেকে উঠে দাঁড়িয়ে ভাইয়ার কথার উত্তর দিলাম। তখন আমি ইচ্ছে করে মিথ্যে কথা বলিনি। তুমি আমার হাত অনেক শক্ত করে ধরেছিলে আর আমি অনেক ব্যথা পাচ্ছিলাম। সেই জন্যই তখন মিথ্যে বলে পালিয়েছিলাম, আর তুমি তো আমার হাত ছাড়ছিলে না। কথাটা বলেই আমি সেখানে দাঁড়িয়ে কেঁদে দিলাম। আর আমাকে সেখানে এমন করে কাঁদতে দেখে জায়ান ভাইয়া রীতিমতো হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। জায়ান ভাইয়া আমাকে কি বলবে তা আর ভেবে পাচ্ছে না। আমি ঠিক একইভাবে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছি। ভাইয়া আমার আর একটু কাছে এসে শান্ত গলায় বললেন, এই মেয়ে এই কান্নার থামা বলছি। প্লিজ থামো, আমি আর বকবো না তোকে। ভাইয়ার কথা শুনে আমি একটু কান্না থামিয়ে চোখ তুলে তাকালাম, দেখি ভাইয়া কেমন যেন অস্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। আমি একটু ভাব নিয়ে বললাম, সত্যি তো আর বকবে না আমায়? আবার যদি বকো তাহলে কিন্তু আমি খালামণিকে বলে দিব। তুমি সব সময় আমার সাথে এমন করো, শুধু শুধু আমাকে কোন কারণ ছাড়াই বকো। আচ্ছা তুমি সব সময় আমাকে কেন এমন ধমক আর বকা দাও বলতো? আমার কান্না থেমেছে দেখে ভাইয়া আবার আগের মতো গম্ভীর গলায় বললেন, তোর কাছে আমি এত কথা বলতে বাধ্য নই। যদি আর বোকা না খেতে চাস তাহলে বেরিয়ে যে আমার রুম থেকে। জায়ান ভাইয়ের কথার প্রতি উত্তরে আমি তার চোখের দিকে তাকিয়ে একটু সাহস নিয়ে বলতে লাগলাম, কেন করো আমার সাথে এত খারাপ ব্যবহার? তোমার কি কখনো আমার সাথে একটু ভালোভাবে কথা বলতে ইচ্ছা করে না? আচ্ছা আমি ছোট থেকে তোমাদের বাসায় থাকি বলে কি আমাকে নিয়ে তোমার এত প্রবলেম? বলো না জায়ান ভাইয়া, একবার বলো শুধু, আমার নিজেরও খারাপ লাগে যেন এইভাবে দিনের পর দিন অন্যের বাসায় থাকতে। কিন্তু কি করব বলো, আমার কাছে তো যাওয়ার কোন জায়গা নেই। যাওয়ার জায়গা থাকলে আমি কখনো এখানে থাকতাম না। এক নিঃশ্বাসে গড়গড় করে মনের সব কথাগুলো বলে যাচ্ছিলাম, কিন্তু আমার কথার মাঝে হঠাৎ জায়ান ভাইয়া আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আসলেন এবং আমার দু হাত শক্ত করে চেপে ধরলেন আর রাগী গলায় চেঁচিয়ে বলল,
কি বললি তুই এই বাসায় থাকতে চাস না? কোথায় যাবি তুই? খুব বড় বড় কথা বলতে শিখে গেছিস তাই না বেয়াদব? সবাই তোকে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছি, আর একবার যদি তোর মুখে এইসব উল্টোপাল্টা কোন কথা আমি শুনি তাহলে একটা থাপ্পড়ের সব কয়টা দাঁত ফেলে দিব। বেরিয়ে যায় আমার রুম থেকে। কথাগুলো বলার সময় ভাইয়ার চোখগুলো একদম রক্তের মতো লাল হয়েছিল। আমি কি কথা বলছিলাম তা ভেবে এখন নিজের উপরে রাগ হচ্ছে। কেন যে কথাগুলো বলতে গেলাম আমি? কথাগুলো না বললে হয়তো আমাকে এমন ধমক খেতে হতো না। ইস, হাতগুলো কেমন শক্ত করে ধরেছে, কি ব্যথা পাচ্ছি আমি। ভয় কিছু বলতে পারছি না, যদি আবার বকা দেয়। তাই নিচের দিকে চোখ করে চুপ করে রইলাম। আমাকে এমন চুপ থাকতে দেখে ভাইয়া একটু পর আমার হাত ছেড়ে দিল আর কয়েকবার ঘন নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করলেন এবং আমাকে শান্ত গলায় বলল, যা এখন আমার রুম থেকে, আর ফার্দার তোর মুখে যেন আমি এইসব কথা না শুনি। খুব শখ তোর তাই না এই বাসা থেকে বেরিয়ে যাওয়ার? তোকে আমি কখনো এই বাসা থেকে যেতে দিব না, কথাটা কানে ভালোভাবে ঢুকিয়ে নে। আমি আর কোন প্রকার বাক্য ব্যয় করলাম না। সেখান থেকে দৌড়ে আমার নিজের রুমে চলে গেলাম আর বিছানায় ওপর হয়ে শুয়ে কাঁদতে লাগলাম আর মনে মনে বলতে লাগলাম, কেন কেন কর তুমি সব সময় আমার সাথে এমন? আমি কি খুব খারাপ? আমাকে কি একটু ভালোবাসা যায় না? তোমার মনে কি আমার জন্য একটু অনুভূতি নেই? আমার এই মনের লুকানো অনুভূতি কি তুমি কখনো বুঝবে না? তোমার এত বোকা এত কথা শুনে আমি তাও তোমার কাছে যাই, আর তুমি সব সময় আমার সাথে একই ব্যবহার কর। আমি কি কখনো তোমাকে বোঝাতে পারবো না যে আমি তোমাকে কতটুকু ভালোবাসি? এইসব কথা মনে মনে আওড়াতে আওড়াতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম ভাঙলো খালামণির ডাকে। মিটিমিটি চোখ খুলে দেখি খালামণি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর ছোট ছোট করে আমার নাম নিয়ে ডাকছে। খালামণিকে এভাবে দেখে আমি খালামণির কোলে মাথা রেখে ঘুম জড়ানো কণ্ঠে বললাম, খালামণি তুমি কখন এলে? খালামণি আমার কথা শুনে বললেন, এই তো এখনই এলাম তোকে ডাকতে। ওটা এখন অনেকটা বেলা হয়েছে, শাওয়ার নিয়ে নিচে আয়, রাফসানদের বাসার সবাই এসে পড়েছে। খালামণির কথার প্রতি উত্তরে আমি খালামণিকে বললাম, আচ্ছা আমি শাওয়ার নিয়ে আসছি, তুমি যাও। খালামণি আমার কথা শুনে পুনরায় বললেন, তাড়াতাড়ি আয়, তবে আমি গেলাম, ওদিকে অনেক কাজ আছে। একা হাতে সব সামলাতে পারছি না, তুই আয়, আমাকে একটু আমায় সাহায্য করবি। খালামণির কথার প্রতি উত্তরে আমি বললাম, আচ্ছা তুমি যাও, আমি 15 মিনিটের মধ্যে আসছি। খালামণি আমার কথা মতো নিচে চলে গেলেন আর আমি উঠি ওয়াশরুমে শাওয়ার নেওয়া বের হলাম। তারপর রেডি হয়ে একবার নিজেকে আয়নায় দেখে নিলাম। তারপরে আর কি সোজা নিচে চলে আসলাম। নিচে এসে দেখি খালামণি রাফসান ভাইয়ের আম্মু আর আব্বুর সাথে কথা বলছে, কিন্তু সেখানে জায়ান ভাইয়াকে দেখতে পেলাম না। থাক, ভালোই হয়েছে, এখন থেকে আর আমি তার কাছে যাব না। দুপুর 2টা বাজে, আমি সবার সাথে টুকটাক কিছু কথা বলি, খালামণিকে কাজে সাহায্য করছি। ডাইনিং টেবিলে খাবার সাজানোর পরে খালামণি সবাইকে ডাকলেন খাওয়ার জন্য। সবাই এসে একসাথে খেতে বসলো। খাওয়া দাওয়া শেষে বেশ কিছুক্ষণ সবাই মিলে গল্পগুজব করলো। তারপর বিকালের দিকে রাফসান ভাইয়েরা চলে গেলেন। এখন রাত 10টা বাজে, আমি আর খালামণির দুজনে ড্রয়িং রুমে বসে টিভি দেখছি, আর নাদিরা আপু তার রুমে বসে অনলাইন ক্লাস করছে। জায়ান ভাইয়ের সাথে শুধু একবার দুপুরে দেখা হয়েছিল আমার, তারপর তাকে আর কোথাও দেখিনি। খালামণির কাছে শুনলাম জায়ান ভাইয়া নাকি আজকে তার বন্ধুর বাসায় রাতে বারবিকিউ পার্টি করবে, সেজন্য রাতে বাসায় ফিরবে না। কথা শুনে আমার মনটা কেমন যেন খারাপ হয়ে গেল, কিন্তু কাউকে কিছু বুঝতে দিলাম না। এইসব ভাবছি তখন খালামণি আমাকে বলল, সায়রা মা, তোকে একটা কথা বলি। খালামণির এমন অনুরোধপূর্ণ কথা শুনে আমি খালামণিকে বললাম, খালামণি তুমি এভাবে কথা বলছো কেন? তোমার যা মন চায় তাই বলবে, এতে আবার আমাকে জিজ্ঞাসা করার কি আছে? খালামণি আমার কথা শুনে মুচকি হেসে বলল, আয় তোর চুলে বিলি কেটে দেই। খালামণির কথা মতো আমি খালামণির কোলে মাথা রেখে শুয়ে পড়লাম, আর খালামণি আমার মাথায় চুলে বিলি কেটে দিচ্ছি। এইভাবে কিছু সময় পেরিয়ে গেল। আমি খালামণিকে বললাম, ও খালামণি, তুমি জানো আমাকে কি বলবে বলছিলে, আর তো বলছো না এখন?
তাড়াতাড়ি বলতো কি বলবে, তোমার কথা শোনার জন্য তো আমার মন অস্থির অস্থির করছে। খালামণি পুনরায় আমার কথা শুনে একটু হাসলেন আর চুলে বিলি কেটে দিয়ে বললেন, সায়রা কালকে বাসায় অপি আসবে আর আসে কয়েকদিন থাকবে আমাদের বাসায়। খালামণির কথা শুনে আমার মনটা আবার খারাপ হয়ে গেল, তার কারণ হলো অপি আপু যখনই এই বাসায় আসে তখনই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। অনেক রকমের কথাও বলে, কিন্তু খালামণি তাকে কিছু বলতে পারে না, কারণ সে হলো খালামণির ননদের একমাত্র আদরের মেয়ে। এখন তাকে কিছু বলাও যায় না, তার কারণ হলো অপি আপুকে কিছু বললে উল্টো আরো ঝামেলা হবে তাই। আমি বুঝতে পারলাম খালামণির আমার জন্য অনেক খারাপ লাগছে। সেই জন্য আমি খালামণিকে বললাম, তাতে কি হয়েছে খালামণি, অপি আপু আসলে আমার কোন সমস্যা হবে না। তুমি এত চিন্তা করো না তো, সব সময় সবকিছু নিয়ে তুমি বেশি চিন্তা কর। এত চিন্তা করলে তো তোমার হাই প্রেশার হয়ে যাবে। এখন একটু নিজের শরীরের কথাও তো ভাবতে হবে তোমাকে নাকি। খালামণি আমার কথার প্রতি উত্তরে বলল, হয়েছে পাকা বুড়ি, তোকে আমাকে নিয়ে এত ভাবতে হবে না। তুই শুধু অপির কথায় কিছু মনে করিস না, মা জানিসই তো ও কেমন। খালামণির কথা শুনে আমি তার উদ্দেশ্যে বললাম, হ্যাঁ হ্যাঁ আমি সব জানি। তুমি আর এইসব নিয়ে ভেবো না তো, বাদ দাও এসব কথা, চলো খেয়ে আসি, আমার অনেক ক্ষুধা পেয়েছে। খালামণি আমার কথা মতো ডাইনিং রুমে উঠে চলে গেলেন। আর আমি আপুকে ডাকতে গেলাম। তারপর আমরা সবাই মিলে রাতের খাবার খেয়ে যে যার মতো ঘুমিয়ে পড়লাম। আমি রাতে বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, সবই ঠিক আছে, আমি অপির কথা নিয়ে এত ভাবি না, কারণ একটা খারাপ লোকের কথা শুনে তো আর এতগুলো মানুষের ভালোবাসা ভুলে গেলে চলবে না। কিন্তু কথা হচ্ছে, জায়ান ভাইয়া সেই সকালের পর থেকে আমার সাথে আর কথা বলেনি। তখন আপুর শ্বশুর বাড়ি থেকে লোক আসেছিল, ওই সময়ও কথা বলো না আমার সাথে। সকালের কথাগুলো শুনে কি ভাইয়া অনেক রাগ করেছে। এইসব নানান রকম চিন্তা ভাবনা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। আজকে একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি আমি, রাতে ভালো ঘুম হয়নি। ঘুম থেকে উঠে শুনতে পেলাম একটি মেলি গলা। বুঝতে আর বাকি রইল না মানুষটিকে। আমি ফ্রেশ হয়ে চলে গেলাম ড্রয়িং রুমে, সেখানে গিয়ে দেখি অপি আপু চলে এসেছে। সোফাতে বসে নাদিরা আপুর সাথে গল্প করছে। আমাকে দেখে অপি আপু বলল, আরে সায়রা যে, কেমন আছো? অপি আপুর কথার প্রতি উত্তরে আমি তাকে বললাম, ভালো, আমি কেমন আছো? অপি আপু আমার কথা শুনে তার মুখটা একটু বাঁকিয়ে বলো, আমিও ভালো আছি। আর তুমি তো ভালো থাকবেই, এইভাবে অন্যর বাসায় ফ্রিতে থাকা খাওয়া কি আর সবার কপালে থাকে নাকি? আমি মাত্রই নাদিরা আপুর পাশের সোফাতে বসতে যাব এমন সময় অপি আপু এই কথা বলে উঠল। তার কথা আমার কানে আসা সত্ত্বেও আমি কিছু বললাম না, কারণ তার কথা তো আর মিথ্যা না, সত্যই তো আমি অন্যের বাসায় থাকি। আর এখন যদি আমি তার কথার জবাব দিতে যাই তাহলে উল্টো ঝামেলা হবে। তাই চুপ করে থাকাই শ্রেয়। অপি আপুর এমন কথা শুনে নাদিরা আপু তাকে ধমক দিয়ে বললেন, এসব কেমন ধরনের কথা অপি, তোকে না বলেছি তুই সায়রার সাথে এভাবে কথা বলবি না? তাও কেন, তুই ওর সাথে এইভাবে কথা বলিস? আর একটা কথা, সায়রা তো আর তোদের বাসাটা খাচ্ছে না, আমাদের বাসাটা খাচ্ছে, তাহলে তোর কোন এত সমস্যা? তুই কেন সব ব্যাপারে এত নাক গলাস? আপুর কথা শুনে অপি আপুর মুখটা একদম থমথমে হয়ে গেল। আমি আর তাদের মাঝে কোন কথা বললাম না। চুপচাপ সেখানে বসে রইলাম। একটু পরে খালামণি আমাদের তিনজনকে ডাইনিং রুমে খাওয়ার জন্য ডাকলো। আমরা তিনজনই সেখানে গিয়ে যে যার মতো খেয়ে আবার ড্রয়িং রুমে বসে টিভি দেখতে লাগলাম। এমন সময় হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। মনের অজান্তেই মনের মাঝে একজন ব্যক্তির নাম ভেসে আসলে সে হলো জায়ান ভাইয়া। আমি কাউকে কিছু না বলে দৌড়ে গেলাম দরজাটা খুলতে। দরজা খুলে দেখি জায়ান ভাইয়া আমার সামনে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছে। দরজা খোলার শব্দে তার মাথাটা উপরে তুলে দেখলো আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি। আমাকে তার সামনে দেখে একবার আমার দিকে কেমন যেন কাতর দৃষ্টিতে তাকালেন। এই দৃষ্টি কোনো মানে আমি খুঁজে পেলাম না। তার এই তাকানো দেখে আমি তাকে কিছু বলতে যাব এমন সময় আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে তিনি ভেতরে চলে গেলেন। আমি তাকে কিছু বলার সুযোগ পেলাম না। আমি সেখানেই ঠায় দাঁড়িয়ে রইলাম।
আর ভাইয়া গিয়ে ড্রয়িং রুমের সোফাতে বসলো। আর অমনি অপি আপু ভাইয়াকে দেখে বলতে লাগলো, জায়ান কেমন আছো তুমি? আর এতক্ষণ কোথায় ছিলে? যেন আমি তোমাকে বাসায় এসে কত খুঁজেছি, আপুকে জিজ্ঞাসা করে দেখো। জায়ান ভাইয়া এতগুলো প্রশ্ন একসাথে শুনে পাশ ফিরে একবার অপি আপুকে দেখলো আর তারপরে গম্ভীর গলায় বলো, অপি আমি তো আর বাচ্চা ছেলে না যে কোথাও হারিয়ে যাব, তার জন্য আমাকে খুঁজতে হবে তাই না? ভাইয়ার এমন কথা শুনে অপি আপুর মুখটা আবার থমথমে হয়ে গেল। আর দরজার কাছে দাঁড়িয়ে এই সব কথা আমি শুনছি। এখন দরজাটা বন্ধ করে নাদিরা আপুর পাশে বসলাম। আর আপু দেখে রাফসান ভাইয়ার সাথে চ্যাট করছে। তার এই সব কথাবার্তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তারপর আমি একবার জায়ান ভাইয়ার দিকে তাকালাম, কিন্তু তিনি আমার দিকে তাকালেন না। আমার মনটা খারাপ হয়ে গেল, কেন ভাইয়া আমাকে এমন এড়িয়ে চলছে। আমি এই সব ভাবছি এমন সময় অপি আপু আবার ভাইয়াকে জিজ্ঞেস করলো, জায়ান আজকে আমাকে নিয়ে একটু ঘুরতে যাবে? আমরা দুজন কোথাও থেকে একটু ঘুরে আছি। ভাইয়া অপি আপু হঠাৎ এমন কথা শুনে রাগে গিয়ে অপি আপুকে বলো, অপি তোর মাথায় কি কোনো বুদ্ধি নেই? তুই কি দেখলি না এখন আমি বাইরে থেকে আসলাম? অপি আপু জায়ান ভাইয়া এমন রাগী গলায় কথা শুনে একটু ভয় পেয়ে গেল। কিন্তু তাও আবার ভাইয়াকে কিছু বলতে যাবে এমন সময় খালামণি আসলে আর জায়ান ভাইয়াকে বলল, জায়ান বাবা আমার, তুই কখন এলি? জায়ান ভাইয়া খালামণির কথার প্রতি উত্তরে বলল, এই তো কিছুক্ষণ আগে আসলাম, এখন ফ্রেশ হতে যাব আম্মু। আর আমার খিদেও পেয়েছে, আমি ফ্রেশ হয়ে আসে খাবো আম্মু। তুমি আমার খাবারটা নিয়ে আমার রুমে আসো। কথাটা বলে ভাইয়া উপরে চলে গেল। আর খালামণি আমাকে বলল, সায়রা মা তুই একটু যা তো জায়ানের খাবারটা দিয়ে আয়। আমার রান্নাঘরে কিছু কাজ আছে, আমি যেতে পারবো না। খালামণির কথা শুনে আমি সোফা থেকে উঠে দাঁড়িয়ে পড়লাম, আর তখনই অপি আপু বলল, মামে আমাকে দাও, আমি দিয়ে আছি ওর খাবার। অপি আপুর মুখে ওর কথাটা শুনে আমি আর নাদিরা আপু হা হয়ে তাকালাম একে অপরের দিকে। আর অপি আপু তো তার মতো করে বসে আছে সোফায়। অপি আপুর কথা শুনে খালামণি বলল, না অপি, তোমাকে কষ্ট করে জায়ানের খাবার দিয়ে আসতে হবে না। তুমি হলে এই বাসার মেহমান, তোমাকে দিয়ে কি আর কাজ করানো যাবে নাকি? তুমি বরং নাদিরার সাথে বসে টিভি দেখ। কথা বলে খালামণি চলে গেল রান্নাঘরে, আর আমি একবার পাশ ফিরে অপি আপুর দিকে তাকালাম, দেখি তিনি আমার দিকে রাগী চোখ করে তাকিয়ে আছে। কিন্তু আমি তাতে বিশেষ কোনো দাম দিলাম না, চলে গেলাম খালামণির পিছনে। কিচেনে যাওয়ার পরে খালামণি আমার হতে খাবারের প্লেট দিয়ে উপরে যেতে বললেন। আমি তার কথা শুনে উপরে চলে গেলাম। ভাইয়ার রুমের সামনে এসে কয়েকবার দরজার বাইরে থেকে ডাক দিলাম ভাইয়াকে, কিন্তু ভিতর থেকে কোনো প্রকার সাড়া শব্দ এলো না। তাই আমি সোজা রুমে ভিতরে চলে গেলাম। রুমের ভিতরে এসে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। জায়ান ভাইয়ার রুমের ভিতরে গিয়ে আমি পুরো হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। নিজের চোখে বিশ্বাস হচ্ছে না কি অবস্থা জায়ান ভাইয়ার। আমি রুমে গিয়ে দেখি জায়ান ভাইয়া উন্মুক্ত শরীরে ড্রেসিং টেবিলের সামনে আয়নার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তার কোমরে শুধু একটা টাওয়াল পেঁচানো আর ঘাড়ে আরেকটা টাওয়াল রাখা, যেটা দিয়ে তিনি নিজের মাথা মুছে। দেখাই বোঝা যাচ্ছে এই মতো শাওয়ার নিয়ে বের হলো। আমি আগে কখনো ভাইয়াকে এভাবে দেখিনি। জায়ান ভাইয়া সদ্য শাওয়ার নেওয়ার কারণে একদম স্নিগ্ধ আর সতেজ দেখাচ্ছে। তাকে এইভাবে দেখে দরজার কাছে যেন আমার পাটা আঠার মতো আটকে গেছে। ঠিক তখনই ভাইয়া পিছন ফিরে আমাকে দেখে তার ভ্রুজোড়া কুঁচকে তাকিয়ে রইল, আর আমি আগের মতোই পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। ভাইয়া আমাকে এমন ভেবে দাঁড়িয়ে থাকতে দেখে গম্ভীর গলায় বলল, তুই এই সময় আমার রুমে কি করছিস? তোকে না বলেছি যে আমার রুমে আসার আগে নক করে আসবি? ভাইয়ার কথা শুনে আমার হাতে থাকা খাবার প্লেট থর থর করে কাঁপতে লাগলো। আমি ভয় ভয় গলায় ভাইয়াকে বললাম, আমি তোমার রুমে আসার আগে অনেকবার নক করেছি, কিন্তু ভেতর থেকে কোন সাড়া শব্দ পাইনি, তাই এভাবে ভেতরে চলে এসেছি। আর আমি কি জানতাম নাকি তুমি এই অবস্থায় রুমের মধ্যে চলাফেরা করবে? আগে জানলে আমি তো কখনোই আসতাম না। শুধু খালামণি তোমার খাবারটা দিয়ে যেতে বললো, সেজন্য এসেছি।
না হয় আমার এত শখ নেই তোমার রুমে আসারিস কি রুমটা আমার হোক। লাস্টের কথাটা আমি একটু মুখ ভিঞ্চে বললাম। তখনই ভাইয়া আমার দিকে এগিয়ে আস্তে আস্তে রাগী গলায় বলল, এই রুমটা আমার। আর আমার রুমে আমি যেমন ইচ্ছা তেমন ভেবে থাকবো। তার জন্য অবশ্য তোর থেকে পারমিশন নিতে হবে না আমায়। আর একটা কথা, তুই আমার রুমে না বলে এসেছিস তো দোষটা তোর। আর রুমটা যখন আমার তখন আমি যেমন খুশি তেমন ভাবে থাকবো। তুই কেন বারবার আমার রুমে না বলে ঢুকে পড়িস? কথাগুলো বলতে বলতে জায়ান ভাইয়া আমার আরো কাছে চলে আসলো। তাকে এইভাবে এগিয়ে আসতে দেখে আমি এক পা করে পিছন দিকে যেতে লাগলাম এবং এক সময় আমি গিয়ে দরজার সাথে ধাক্কা খেলাম। আমার আর পেছনে যাওয়ার জায়গা নেই। এখন আমি কি করব? এইদিকে জায়ান ভাইয়া আগের মতোই আমার দিকে এগিয়ে আসছে। আর এগিয়ে এসে একদম আমার সামনে দাঁড়ালো। আমি ভয়ে কিছু বলতে পারছি না। আবার অন্যদিকে আমার বুকের মধ্যে কেমন জানি ধুকপুক করছে। এই ধুকপুকুনিটা শুধু জায়ান ভাইয়া আমার কাছে আসলেই হয় কেন বুঝি না। মনে মনে এই সব আকাশ পাতাল ভাবছি। তখনই ভাইয়া আবার গম্ভীর গলায় আমার দিকে কিছুটা ঝুঁকে এসে বলো, কি হলো বল, আমি আমার রুমে কখন কি করব আর কিভাবে থাকবো? তাকে এখন থেকে তোর পারমিশন নিয়ে করতে হবে নাকি? জায়ান ভাইয়ের কথার প্রতি উত্তরে আমি তাকে ভীতু গলায় বললাম, আমি কি এই কথা কখনো বলেছি যে তুমি কখন কি করবে তা আমার পারমিশন নিয়ে করতে হবে? জায়ান ভাইয়া আমার এমন কথা শুনে পুনরায় গম্ভীর গলায় বলল, একটু আগে তোর বলা কথাটা আমার কাছে এমনই মনে হলো। আর যখন দেখলি আমি কোন কথা বলছি না রুমের ভেতর থেকে, তাহলে তো তোর চলে যাওয়া উচিত ছিল। চলে না গিয়ে তুই কেন রুমে আসলি? ভাইয়ার এমন ধমক দিয়ে বলা কথাটা শুনে আমি কেঁপে উঠলাম আর কাঁপা কাঁপা গলায় বললাম, রুমটা তোমারও, তুমি যখন যা ইচ্ছে তাই করতে পারো। আমার থেকে পারমিশন নিতে যাবে কেন? আমি তো শুধু তোমার খাবারটা দিতে এসেছিলাম। জায়ান ভাইয়া আমার এমন কাঁপা গলার কথা শুনি পুনরায় ধমক দিয়ে বলল, কথা বলে ভালোভাবে বলবি, এমন তোতলাচ্ছিস কেন? আর খাবারটা তো আমি তোকে দিয়ে যেতে বলিনি, তাহলে তুই কেন নিয়ে এলি? আম্মু কোথায়? আমি আর ভয় কিছু বলছি না, চুপ করে জায়ান ভাইয়ার সামনে দাঁড়িয়ে রইলাম। তখন জায়ান ভাইয়া আবার ধমক দিয়ে বলল, কি হলো, কথা কানে যায় না তোর? মাঝে মাঝে কি ঠোস হয়ে যাস তুই? উনার এই কথাও কোনো উত্তর দিলাম না। আমি উনার কথার উত্তর দিচ্ছি না দেখে ভাইয়া একবার আমার দিকে তাকালো এবং বুঝতে পারলো ভাইয়ার ধমক দেওয়ার কারণে ভয়ে আমি কোন কথা বলতে পারছি না। তাই তিনি নিজেকে শান্ত করার জন্য পরপর কয়েকটা বড় বড় নিঃশ্বাস নিয়ে ঠান্ডা গলায় আমাকে বলল, আম্মু কোথায়? খাবারটা তো আমি আম্মুকে আনতে বলেছিলাম। জায়ান ভাইয়ার এমন শান্ত গলা শুনে আমি বললাম, আসলে খালামণির রান্নাঘরে কিছু কাজ আছে, তার জন্য আমাকে খাবার নিয়ে আসতে বল। তার জন্য আমি এসেছি। কথাটা বলা শেষ হতেই ভাইয়া আমার হাত থেকে খাবারের প্লেটটা নিজে হাতে নিল। আর একবার আমার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলল, তুই সকালে খেয়েছিস? আর অপে আসার পরে কি তোকে কিছু বলেছে? ভাইয়ার এমন কথা শুনে আমি তার দিকে তাকালাম আর আনমনে মন খারাপ করে বললাম, না, অপি আপু আবার আমাকে কি বলবে, কিছু বলেনি। ভাইয়া আমার কথা শুনে পুনরায় আমাকে শান্ত গলায় বলল, অপি যদি তোকে কিছু বলে তাহলে আপুকে বলিস, তাই হবে। জায়ান ভাইয়ার এই কথাগুলোর মাঝে কেমন যেন কোন রাগ আর গম্ভীরতা ছিল না। এই কথাগুলো আমার কানে অন্যরকম শোনালো। মনে হলো কথাগুলোর মাঝে আমার জন্য অনেক চিন্তা ভাবনা লুকিয়ে আছে। কথাগুলোর মাঝে এক অন্যরকম অনুভূতি ছিল। এইভাবে তো আগে কখনোই জায়ান ভাইয়া আমার সাথে কথা বলেনি। এইসব ভাবছি তখনই জায়ান ভাইয়া তার হাতের খাবারের প্লেটটা নিয়ে পাশের সেন্টার টেবিলে রেখে পুনরায় আবার আমার কাছে এসে দাঁড়ানো। আর আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে শান্ত গলায় বলল, শুধু কি খাবার প্লেটটা দিতে এসেছিস নাকি আর অন্য কোন কথা আছে? ভাইয়া কথা শুনে আমি তার দিকে বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ভাইয়া কিভাবে বুঝলো যে আমি তাকে আরো কিছু বলতে চাই? বলতে তো চাই কালকের ব্যাপারে। আমি ভাইয়াকে কিছু কথা বলতে যাব, তখনই আমার খেয়াল হলো জায়ান ভাইয়া আমার অনেকটা কাছে।
আমি আর কি বলবো, আমার কাছে তো কোন কিছু বলার ভাষা নেই। বলতে তো অনেক কিছুই চেয়েছিলাম, কিন্তু এখন মুখ দিয়ে কোন কথায় বের হচ্ছে না। একই তো জায়ান ভাইয়া আমার এত কাছে, তার ওপর আবার তার এই হট লুক। আমি তো পুরাই বরফ হয়ে গেছি। হঠাৎ কেমন যেন নিজের মাঝে লজ্জা লজ্জা ভাব কাজ করতে শুরু করলো। এতক্ষণ তো আমি সেভাবে খেয়ালই করিনি ভাইয়া আমার কত কাছে। এখন যখন বিষয়টা আমার চোখে পড়লো তখন তো আমি পুরাই ফ্রিজ। কি করব বুঝতে পারছি না। আমি একবার জায়ান ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, আমাকে এখন যেতে হবে। তোমার খাবারটা তো তোমায় দিয়ে দিয়েছি, তাহলে এখন আমি যাই। কথাটা আমি একটু কাঁদো কাঁদো গলায় বললাম। ভাইয়া দেখি আমার কথা শুনে আমার আরো কাছে চলে আসলো। আমাদের মাঝে আর হয়তো 4 থেকে 5 দূরত্ব আছে। জায়ান ভাইয়া আমার কথা শুনে মুচকি হেসে বলল, কেন এখন এমন পালাতে যাচ্ছিস? কালকে না তুই বলি আমি তোর সাথে ভালো ব্যবহার করি না? তো এখন যখন ভালো ব্যবহার করছি তখন এমন যায় যায় করিস কেন? কথা বলে ভাইয়া আমার দিকে ঝুঁকে আসলো। ভাইয়াকে এমন ঝুঁকে আসতে দেখে এখন রীতিমতো আমার হাত পা কাঁপছে। কোন দুঃখে যে খাবারটা দিতে আসলাম। তার বদল অপি আপু আসতে চেয়েছিল, তাই ভালো ছিল। আমার কেমন জানি অস্থির অস্থির লাগছে। তাই আমি আমার চোখ বন্ধ করে ভাইয়াকে অস্থির গলায় বললাম, জায়ান ভাইয়া আমার কেমন জানি অস্থির অস্থির লাগছে, প্লিজ তুমি একটু দূরে যাবে। জায়ান ভাইয়া আমার কথা শুনে খুব ধীর গলায় বলল, আর যদি দূরে না যায় তাহলে কি করবি? ভাইয়ার এমন গলার স্বর শুনে আমার মাঝে আরো বেশি অস্থিরতা কাজ করছে, তাই আমি ভাইয়াকে বললাম, কিছু করব না, তুমি একটু দূরে যাও তাই হবে। বললাম তো আমার যেন কেমন অস্থির অস্থির লাগছে। ভাইয়া আমার কথা শুনে দূরে যাওয়া তো দূরের কথা, উল্টো তিনি আমাকে মাঝখানে রেখে আমার দুপাশের দরজায় হাত রাখলো আর বলল, আচ্ছা তোর কেমন অস্থির অস্থির লাগছে? আমাকে একটু বল তো, আমিও একটু শুনি। ভাই এই লোকের হঠাৎ কি হলো? লোকটা কি পাগল হয়ে গেছে নাকি এমন ভাবে আমার কাছে আসছে কেন? আমার তো এখন মনে হয় দম বন্ধ হয়ে যাবে। আমার এইসব ভাবনার মাঝে জায়ান ভাইয়া বলল, কিরে বল কেমন লাগছে তোর? আচ্ছা যা, তোকে বলতে হবে না। তোর হয়ে আমি বলে দিচ্ছি কেমন। এই ধর, তোর বুকে বাবাসে ধুকপুক ধুকপুক করেছে, আবার নিজের মাঝে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করেছে। আরো এমন অনেক রকম চিন্তা ভাবনা কাজ করে এমআইরাই। জায়ান ভাইয়ের কথা শুনে আমি থতমত খেয়ে গেলাম। লোকটা একদম ঠিক ঠিক বললো কিভাবে? না এখানে আর থাক যাবে না। আর একটু সময় এখানে থাকলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। আমি আর ভাইয়ার কোনো কথা কানে দিলাম না। শুধু একবার জায়ান ভাইয়ার দিকে তাকালাম। আর হঠাৎ করে তাকে আমার শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিলাম। আচমকা এমন ধাক্কা দেওয়ার কারণে ভাইয়া নিজের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে আর দুকদম পিছিয়ে গেল। আর আমার দিকে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি সেই সব তোয়াক্কা না করে এক দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে চলে আসলাম। নিচে আসতে দেখি আরেক বিপদ। পপি আপু দাঁড়িয়ে আছে আমার সামনে, আমাকে এভাবে দৌড়ে আসতে দেখে বলল, তুমি জায়ানের রুম থেকে এভাবে দৌড়ে আসলে কেন? আর এতক্ষণ তুমি জায়ানের রুমে কি করছিলি? পপি আপু কথাটা এক নিঃশ্বাসে বলে ফেলল। আর এদিকে আমি দৌড়ে আসার কারণে হাঁপিয়ে গেছি, তার কথাটা কি উত্তর দিব? কিছুক্ষণ সময় নিয়ে নিজের শ্বাস প্রশ্বাস ঠিক করে তার কথার উত্তর দিলাম, ওই আর কি আপু, জায়ান ভাইয়ের খাবারটা দিতে গিয়েছিলাম। পপি আপু আমার কথা শুনে পুনরায় আমাকে প্রশ্ন করলো, সেটা আমিও জানি, খাবার দিতে গিয়েছিলি, কিন্তু এত সময় লাগলো কেন? এটুকু কাজ করতে তো সময় লাগে নাকি? তুমি এত লেট করে আসলে কেন, তার অ্যান্সার দাও আমায়। আমি একটু স্বাভাবিক হয়ে তাকে বললাম, জায়ান ভাইয়া শাওনের ছিল সেজন্য আমার দেরি হয়েছে। এখন আমি যাই, খালামণির সাথে আমার একটু দরকারি কথা আছে। কথাটা বলেই সেখান থেকে চলে গেলাম। আর অপি আপু পেছনে থেকে বলতে লাগলো, এই মেয়ে আমার প্রশ্নের উত্তর ভালোভাবে দিয়ে যাও। কিন্তু কে শোনে কার কথা, আমি কিছু না বলে খালামণির কাছে চলে গেলাম। আমি কিচেনে গিয়ে দেখি খালামণি দুপুরের খাবার রান্না করছে, আমাকে দেখে বলল, কিরে সায়রা, জায়ানের খাবারটা দিয়ে এসেছিস তো?
খালামণির কথার প্রতি উত্তরে আমি তাকে বললাম, হ্যাঁ, খাবার দিয়ে এসেছি আর এখন মনে হয় খাওয়া শেষ হয়ে গেছে। খালামণি আমার কথা শুনে অল্প হাসলো আর বলল, ভালো করেছিস, এখন বল রান্নাঘরে কি দরকারে আসলি? খালামণির কথা শুনে আমি তার পাশে দাঁড়িয়ে বললাম, কোন দরকারে আসিনি, এমনি দেখতে এলাম তুমি কি রান্না করছো। খালামণি আমার দিকে তাকিয়ে হালকা গম্ভীর গলায় বলল, দেখা হয়েছে, এখন যা গরমের মধ্যে আর রান্নাঘরে আসতে হবে না। বিকেল 4:30 বাজে, আমরা সবাই ড্রয়িং রুমে বসে আছি। আমি আর খালামণি পাশাপাশি বসে টিভি দেখছি। আর নাদিরা আপু ফোনে কথা বলছে তার শাশুড়ির সাথে। পপি আপু তার ফোনে কি যেন করছেন, আমি এই সব কিছু নিয়ে ভাবছি না। আমার তো শুধু সকালের কথা মনে পড়ে যাচ্ছে। তখন জায়ান ভাইয়া হঠাৎ ওইভাবে আমার এত কাছে চলে আসাটা আমি কিছুতেই স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি না। বারবার মনে হচ্ছে কিছু একটা ছিল ওনার কথার মাঝে, কাছে আসার মাঝে। এইসব ভেবেই তো আমার শরীরের লোমকূপ দাঁড়িয়ে যাচ্ছে। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে মনে মাঝে, কেমন যেন নিজেকে খুব সুখী সুখী মনে হচ্ছে ভাইয়া আমার কাছে আসাতে। এইসব ভাবছি তখন অপি আপু খালামণিকে উদ্দেশ্য করে বলল, মামিমণি জায়ান কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। সেই একবার লাঞ্চ টাইমে দেখলাম, তারপরে আর দেখা হলো না। খালামণি অপি আপুর কথা শুনে বলল, জায়ান হয়তো ওর রুমে ঘুমাচ্ছে। আর অপি একটা কথা বলি তোমাকে, শুনো, জায়ান তোমার থেকে বেশ কয়েক বছরের বড়, তাই তুমি জায়ানকে ভাইয়া বলে ডাকবে কেমন? খালামণির কথা শুনে অপি আপুর মুখটা একদম চুপসে গেল। অপি আপু আবার খালামণিকে থমথমে গলায় বলল, আসলে কি বলো তো মামিমণি, জায়ান আমার থেকে মাত্র 1 কি 1.5 বছরের বড় হবে। তাই ওকে আর কি ভাইয়া বলবো, জায়ানই ঠিক আছে। আর আমি জায়ান বলেই কমফোর্ট ফিল করি। অপি আপুর কথা শেষ হতে না হতেই খালামণি আবার অপি আপুকে বলো, তাও জায়ান তোমার থেকে বড় হয়, তাই তুমি তাকে ভাইয়া ডাকার চেষ্টা করো এখন থেকে, ঠিক আছে? খালামণির কথা শুনে অপি আপু একটা মিথ্যা হাসি দিয়ে বলল, আচ্ছা, চেষ্টা করব। কথাটা বলি অপি আপু তার মুখটা অন্যদিকে ঘুরিয়ে একটা ভেঙচি কাটল। ঠিক তখনই নাদিরা আপু আমাদের সবার উদ্দেশ্যে বলল, চল আমরা আজকে সন্ধ্যায় কোথাও থেকে ঘুরে আসি। আর আসার সময় বাইরে থেকে ডিনার করে আসবো কেমন? আমি নাদিরা আপুর কথা শুনে বললাম, ঘুরতে গেলে তো ভালোই হবে, কিন্তু আজকে আকাশে বেশ মেঘ করেছে। যে কোনো সময় বৃষ্টি হতে পারে, আর এই অবস্থায় বাইরে যাওয়া কি ঠিক হবে? আমার কথা শুনে অপি আপু লাফ দিয়ে বলে উঠল, এই মেয়ে তুমি এত বেশি বুঝো কেন সব সময়? আপু যখন বলছে তখন আমরা যাব। আর আমি তো আসার পরেই জায়ানকে বলেছি যে আমি আর ও একসাথে ঘুরতে যাব। আর এখন যখন আপু ও বলো, তাহলে আর দেরি কেন, একটু পরেই বেরিয়ে পড়ি। অপি আপুর কথা শুনে আমি চুপ করে রইলাম। কারণ পাগলের সাথে তর্ক করতে নেই, পাগল বেটি। তখন নাদিরা আপু অপি আপুর উদ্দেশ্যে বলল, অফিসারেরা কিন্তু কথাটা খারাপ বলেনি। আজকে বাইরের ওয়েদারটা বেশি ভালো না, যে কোন সময় বৃষ্টি হতে পারে। তখন খালামণি শান্ত গলায় সবার উদ্দেশ্যে বলল, সায়রা একদম ঠিক বলেছে, এই আবহাওয়াতে আর বাহিরে যেতে হবে না। তখন অপি আপু খালামণিকে বলল, মামিমণি প্লিজ তুমিও এখন সায়রার মতো বলো না। আর এখন বৃষ্টি হবে না, দেখো আমরা তো একটু ঘুরে চলে আসবো। খালামণি আর কিছু বলো না, শুধু বলল, তোদের যা ইচ্ছা তাই কর, আমার কিছু বলার নেই। আমার কথা তো আর কেউ শুনবি না। কথাগুলো বলে খালামণি তার রুমে উঠে চলে গেল। এখন বসে রইলাম আমরা তিনজন। তখন নাদিরা আপু বলল, আসলে কি বলতো, আমিও বাহিরে যেতাম না এই আবহাওয়ার মাঝে, কিন্তু তোদের ভাইয়া বলল আজকে সে তোদের ট্রিট দিবে। তার জন্য এখন তোদের নিয়ে যেতে হবে আমায়। নাদিরা আপুর কথা শেষ হতেই অপি আপু এক্সট্রা একটু ভাব নিয়ে আমাদের দুজনকে বলল, সেই যাই হোক, আমার কথা একটাই, আর তা হলো জায়ান আমার সাথে যাবে। অপি আপুর কথা শুনে নাদিরা আপু বলল, সে পরে দেখা যাবে, জায়ান আমাদের সাথে সেভাবে কোথাও যায় না। আর আজকে যদি যেতে রাজি হয় তাহলে তো ভালোই।
নাদিরা আপু আর অপি আপু ঘুরতে যাওয়ার বিষয় নিয়ে নানা রকম কথা বলছে। আমি আর সেসব কান দিলাম না। আমার তো এখন রাগ হচ্ছে অপি আপুর উপরে। এই মেয়েটা সব সময় শুধু জায়ান জায়ান করে কেন আমি বুঝি না। সবকিছুর মাঝে শুধু জায়ান ভাইয়াকে টেনে নিয়ে আসবে, যেন সে তাকে ছাড়া একা পাও চলতেই পারে না। এই মেয়ের ঢং দেখলে আমার গা জ্বলে, কিন্তু তাও তাকে কিছু বলতে পারি না। এই সব ভাবনার মাঝে নাদিরা আপু আমাকে বলো, কিরে সায়রা, তুই এত কি ভাবছিস তখন থেকে? আপুর কথা শুনে আমি একটু চমকে গেলাম, তারপরে নিজেকে স্বাভাবিক করে বললাম, কই কিছু ভাবছি না তো। বলো আপু, কি বলবে? আমার কথা শুনে অপি আপু আর নাদিরা আপুকে কিছু বলতে দিল না, সে নিজেই আমাকে খোঁচা মেরে বলতে শুরু করলো, তুমি যখন কিছু ভাবছো না তাহলে তো আমাদের সব কথা শুনতে পেয়েছো, তাই না? তাহলে আবার আপুকে জিজ্ঞাসা করছো কেন? অপি আপুর কথা শুনে আমি কি বলবো বুঝতে পারছি না। তখনই নাদিরা আপু বলল, হয়েছে, এই সামান্য ব্যাপার নিয়ে এত কথার কে আছে? আর একবার বলে দিলেই তো হয়, তাহলে আর এত কথা হয় না। নাদিরা আপুর কথা শুনে অপি আপু বলল, ভালো লাগে না সব সময় এই মেয়েটা ভাব ধরে বসে থাকবে, আর আমাদের ওকে তা বারবার বলতে হবে। অন্যের বাসায় থেকে কি করে যে এত ভাব নেই লোকে বুঝি না। অপি আপুর কথাটা শুনে মন খারাপ হয়ে গেল। আমি এখন আবার কি করলাম যে তার জন্য আমাকে এই সব কথা শোনাল? মনে মনে ভাবছি, ওই সময় নাদিরা আপু অপি আপুকে ধমক দেয়, বলল, অপি তুই আবার শুরু করেছিস। অপি আপু নাদিরা আপুর কোনো কথার উড় দিল না, উল্টো আপুকে বলল, আমি ভুল তো আর কিছু বলিনি। যা বলেছি সব কথা একদম ঠিক বলেছি। এখন আমি যাই, আমাকে আবার রেডি হতে হবে। কথাটা বলে অপি আপু সোফা থেকে উঠে চলে গেল। আমি আর নাদিরা আপু সেখানেই বসে রইলাম। তখন আপু আমাকে বলল, তুই ওর কথায় কিছু মনে করিস না। জানিস তো অপি একটু পাগল টাইপের মেয়ে। আপুর কথা শুনে আমি ফিক করে হেসে ফেললাম। তখন আপু আবার বলল, শোন, তখন যে কথা বলছিলাম তা হলো, আজকে আমরা শাড়ি পরে ঘুরতে যাব বুঝলি। আপুর কথা শুনে আমি অনেক খুশি হলাম, আবার চিন্তায় পড়ে গেলাম। কারণ শাড়ি তো আমার আছে, কিন্তু আমি তো শাড়ি পরে হাঁটতে পারি না। আপু আমার অবস্থা দেখে বুঝতে পারলো আমার কি সমস্যা। তাই আপু মৃদু হেসে আমাকে বলল, তোর এত চিন্তা করতে হবে না, আমি তোকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিব। তখন আর শাড়ি পরে হাঁটতে তোর কোনো রকম অসুবিধা হবে না। এখন যা, তোর একটা সুন্দর শাড়ি নিয়ে আমার রুমে আয়। আর আমি যাই, জায়ানকে বলে আসি ওকেও আমাদের সাথে যেতে হবে। আপুর কথা শুনে আমার মনটা একদম ভালো হয়ে গেল, কারণ আমার শাড়ি পরতে অনেক ভালো লাগে। কিন্তু আমি শাড়ি পরে হাঁটতে পারি না বলে কখনো তেমন বেশি একটা শাড়ি পরি না। আর এখন যখন আপু বলো ভালোভাবে শাড়ি পরিয়ে দিবে, তাহলে তো আর কোনো অসুবিধা নেই। মনে মনে এই সব ভেবে নিয়ে আমি আপুকে বললাম, আচ্ছা তুমি যাও তাহলে, আর আমি গিয়ে আমার জন্য একটা শাড়ি নিয়ে তোমার রুমে যাচ্ছি। কথাটা শুনে আপু উপরে চলে গেল, আর আমিও আপুর পেছনে পেছনে যাচ্ছি আমার রুমে। খালামণিদের বাসাটা ডুপ্লেক্স হওয়ার কারণে জায়ান ভাইয়া আর আপুর রুমটাও পরে, আর সাথে আমার রুমটাও পরে দিয়েছে। কিন্তু আমি খালামণির সাথে নিজে থাকি। আমার সব জিনিসপত্র উপরে আমার রুমে রাখা আছে, তাই এখন আমাকে উপরে যেতে হবে। আমার রুমে এসে আলমারি থেকে একটা শাড়ি বের করলাম, আর তা নিয়ে চলে গেলাম আপুর রুমে। সন্ধ্যা 7টা বাজে, এখন ড্রয়িং রুমে বসে আছে জায়ান ভাইয়া। আপু আমাকে রেডি করে এখন নিজে রেডি হচ্ছে। আর আমাদের অপি আপা তিনি আগেই রেডি হয়ে চলে গেছে জায়ান ভাইয়ের কাছে। আমি আর আপু তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে আসলাম। আজকে আমি লাল রঙের একটা শাড়ি পরেছি, যার মধ্যে সোনালী আর কালো সুতার কাজ করা বর্ডার রয়েছে, সাথে ম্যাচে ব্লাউজ। আর একদম সিম্পল মেকআপ। আমার এত ভারী মেকআপ করতে কখনোই ভালো লাগে না, তাই সব সময় সিম্পল মেকআপ করি। মুখে হালকা ফাউন্ডেশন আর চোখের নিচে কাজল, চোখের উপরে আইলাইনার আঁকা টানা ভাবে, আর ঠোঁটে হালকা লাল লিপস্টিক। ব্যাস। আমাদের দুজনকে সিঁড়ি দিয়ে নামতে দেখে অপি আপু বলল,
ওই তো আপু চলে এসেছে জায়ান। পপি আপুর কথা শুনে জায়ান ভাইয়া নিচের দিকে থেকে মাথা তুলতে তুলতে রাগী ভাবে বলল, এত সময় লাগে তোদের রেডি হতে? আমি সেই কখন থেকে বসে আছি, কি এত করিস তোরা? ব্যাস এরপর জায়ান ভাইয়া আর একটাও কথা বলতে পারিনি। জায়ান ভাইয়ার চোখ এসে পড়লো আমার উপরে, আর আমাদের দুজনের চোখাচোখি হয়ে গেল। তার চোখে আমার চোখ পড়তেই আমার সকলের কথা মনে পড়ে গেল। তার জন্য আমি জায়ান ভাইয়ের দিক থেকে চোখ ফিরিয়ে নিলাম, কিন্তু উনি আমার দিক থেকে চোখ ফেরালেন না। এক মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। এভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে অপি আপু যখন দেখলো জায়ান আমার দিকে এই দৃষ্টিতে তাকিয়ে আছে, তখন অপি আপু জায়ান ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, কি হলো জায়ান, ওভাবে ওদিকে তাকিয়ে কি দেখছো? চলো এবার আমাদের যেতে হবে। অপি আপু কথা শুনে যেন জায়ান ভাইয়া তার হুঁশ ফিরে পেল, আর আমার দিক থেকে চোখ ফিরিয়ে আমতা আমতা বলল, হ্যাঁ হ্যাঁ চল, এবার আমাদের বেরোতে হবে। আম্মু যাবে না বললো, আমাদের একা যেতে হবে। কথাটা বলে জানেন ভাইয়া আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোফা থেকে উঠে বাহিরে চলে গেল, আর আমরাও ভাইয়ার পেছনে বের হলাম। বাহিরে আসতেই নাদিরা আপু আমাদের বলল, আজকে আমরা সবাই রিক্সা করে যাব। নাদিরা আপুর কথা শুনে অপি আপু মুখটা ছোট করে বলল, বাসায় গাড়ি থাকতে রিক্সাতে কেন যাব? আমার রিক্সাতে একদম ভালো লাগে না। আমি অপি আপুকে বললাম, কেন আপু, রিক্সায় করে গেলেই তো ভালো হবে। প্রকৃতির খোলা বাতাস উপভোগ করা যাবে, আর তার উপরে আজকে আকাশে মেঘ করেছে, রিক্সা করে ঘুরতে বেশ ভালো লাগবে। আমার কথা শুনে জায়ান ভাইয়া বলল, আচ্ছা ঠিক আছে, আজকে আমরা সবাই রিক্সা করেই যাব। তোরা এখানে দাঁড়া, আমি দুটো রিক্সাওয়ালা মামাকে ডেকে নিয়ে আসি। কথাগুলো বলে জায়ান ভাইয়া রিক্সা ডাকতে চলে গেল। কিছুক্ষণ পরে দুটো রিক্সা নিয়ে এসে নাদির আপুকে বলল, তুই আর রবি এই রিক্সাতে উঠো, আমি আর সায়রা পেছনেরটায় আসছি। জায়ান ভাইয়া কথা শুনে অপি আপু তাড়াতাড়ি করে বলে উঠল, না না, সায়রা কেন তোমার সাথে যাবে? আসো না তুমি আর আমি একসাথে যাই, আর ওরা দুজন আরেকটাতে যাক, তাহলেই তো হয়। অপি আপুর কথা শুনে জায়ান ভাইয়া ঘাড় কাত করে একবার অপি আপুর দিকে তাকিয়ে রাগী গলায় বলল, অপি, আমি বেশি কথা বলা সুন্দর করি না, তাই একবার যেটা বলেছি সেটা চুপচাপ কর। আর তোর যদি যেতে ইচ্ছে না করে তাহলে তুই বাসায় যা। ব্যাস, আর একটাও কথা খরচ করতে হলো না ভাইয়াকে। চুপচাপ গিয়ে বসে পড়লো রিক্সাতে। আমি আর জায়ান ভাইয়া আরেকটা রিক্সাতে পাশাপাশি বসলাম। তারপর রিক্সা মামা রিক্সা চালানো শুরু করলো। ঠিক তখনই হঠাৎ জায়ান ভাইয়া রিক্সায় ওঠার পরে হঠাৎ জায়ান ভাইয়া আমার হাতের মাঝে তার হাত রাখলো, আর আমার চোখে রাখলো তার চোখ। তার হঠাৎ এমন একটি কাজ, আমি পুরো হতভম্ব হয়ে গেলাম। আমার মুখে কোনো কথা নেই, শুধু তাকিয়ে আছি জায়ান ভাইয়ার দিকে। দেখি তিনি মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রয়েছে আমার দিকে। তার ওই চাহনিতে হাজারো না বলা কথা আছে যা আমি বুঝতে পারছি, কিন্তু তাকে কিছু বলতে পারছি না যে সে কেন আমার হাত ধরেছে। আমি চুপ করে তাকিয়ে রইলাম তার দিকে। বেশ কিছুক্ষণ পরে জায়ান ভাইয়া আমার হাত ধরে রেখে বলল, আমি যেই কথা তোকে এখন বলবো তা শুনে তুই আমাকে পাল্টা কোনো প্রশ্ন করবি না, ওকে? জায়ান ভাইয়ার কথা শুনে আমি কি বলবো বুঝতে পারছি না, তাই তার কথা মতো চুপ করে রইলাম আমি। উনি যখন বুঝতে পারলো আমি কিছু বলবো না, তখন আবার বেশ নরম গলায় বলে উঠল, এত বেশি কথা বলবো না, শুধু এতটুকুই বলবো যে আমি তোকে প্রচন্ড ভালোবাসি। কিন্তু কেন বসি, কখন থেকে বসি, এত প্রশ্নের কোন উত্তর দিব না। সঠিক সময় আসলে সব বলবো, এখন শুধু এইটুকুই জেনে রাখো যে আমি তোকে ভালোবাসি। ভাইয়ের কথা শুনে আমি নিঃশ্বাস প্রশ্বাস নিতে যেন ভুলে গেলাম। শুধু গোল গোল চোখ করে তার দিকে তাকিয়ে রইল। আমার কি বলা উচিত তা আমি বুঝতে পারছি না। তখন ভাইয়া আমাকে বলল, একটা কথার উত্তর দে তো সায়রা। জায়ান ভাইয়ের কথা শুনে আমি আবারও চুপ করে রইলাম। তখন জায়ান ভাইয়া আমার হাতটা আরো শক্তি করে ধরে বললেন, আমি জানি তুইও আমাকে অনেক ভালোবাসিস,
কিন্তু আমি যদি কোথাও চলে যাই তাহলে কি তুই আমাকে ঠিক একইভাবে ভালোবাসবি? ভাইয়ের এমন কথা শুনে আমি চমকে গিয়ে তার দিকে তাকালাম আর আনমনে ভাবলাম, কোথাও চলে যাবে মনে কি? কোথায় যাবে ভাইয়া? আর কেনই বা যাবে? এই সব ভাবছি সেই সময় ভাইয়া মৃদু হেসে বলল, তুই যেমন ভাবছিস ওই রকম কিছু না। ভাইয়ার কথা শুনে আমি ভাবছি, ভাইয়া কিভাবে বুঝলো আমি কি ভাবছি? তখন ভাইয়া আবার বলল, আমি দেশের বাইরে যাব পড়াশোনার জন্য। সেখানে আমাকে কয়েক বছর থাকতে হবে। তার জন্য তোকে আমার মনের কথা বললাম। আজকে যেন আমার মুখ দিয়ে একটা কথা বের হতে দিবে না জায়ান ভাইয়া। কি বলছে ভাইয়া এই সব দেশের বাইরে পড়তে যাবে মনে? এই সব কখন ঠিক হলো কই, আমি তো কিছু জানি না। আমাকে তো কেউ এই সব ব্যাপারে কোনো কথা বলে নাই। ভাইয়া কথা শুনে ছলছল হয়ে এলো আমার চোখে। ভাইয়া আমার চোখের দিকে তাকিয়ে বলল, প্লিজ তুই এভাবে কাঁদিস না। খুব তাড়াতাড়ি চলে আসবো, তুই শুধু আমাকে একটা কথা দে। তুই আমার জন্য অপেক্ষা করবি। জায়ান ভাইয়ের কথা শুনে আমি শুধু তার দিকে তাকিয়ে রইলাম। কি বলবো কিছুই বুঝতে পারছি না। তখনই রিকশাওয়াল বলল, মামা রিকশা থেকে নামেন, আমরা আয়সা পড়ছি। রিকশাওয়ালা মামার কথা শুনে আমি আর ভাইয়া দুজনেই রিকশা থেকে নেমে পড়লাম। জায়ান ভাইয়া রিকশার ভাড়া মিটিয়ে পুনরায় আমাকে জিজ্ঞাসা করলো, অপেক্ষা করবি আমার জন্য? আমি কি বলবো বুঝতে পারছি না। এত কিছু ভেবে তো আর লাভ নেই। আমি তো ভালোবাসি জায়ান ভাইয়াকে, তাহলে কেন অপেক্ষা করতে পারবো না তার জন্য? পারবো আমি অপেক্ষা করতে। আমি ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, ঘুম পারবো তোমার জন্য অপেক্ষা করতে আমি। আমার এইটুকু কথা শুনে জায়ান ভাইয়া যেন শান্তির নিঃশ্বাস ফেল। তারপরে আমরা আর কোনো কথা বলতে পারলাম না, কারণ নাদিরা আপুর চলে এসেছে আর সাথে রাফসান ভাইয়াও আছে। এরপরে আমরা 5 জন অনেকক্ষণ ঘোরাঘুরি করে বাইরে থেকে ডিনার সেরে বাসায় ফিরলাম। রাতে আমি জায়ান ভাইয়ার বলা প্রত্যেকটা কথা ভাবছি, আর এই সব ভাবনার মাঝে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে সকালে উঠে জানতে পারি জায়ান ভাইয়া নাকি সামনের সপ্তাহ কানাডা চলে যাবে পড়াশোনার জন্য। কথাটা শুনে আমার অনেক খারাপ লাগলো, কিন্তু আমার কিছুই করার নেই। এভাবেই দেখতে দেখতে 1 সপ্তাহ পেরিয়ে গেছি। এই 1 সপ্তাহের মধ্যে জায়ান ভাইয়া আর আমার সাথে কোন প্রকার কথা বলিনি। মানুষটাকে আমি সত্যিই বুঝি না, সেদিনই তো বললো আমাকে ভালোবাসে, তাহলে তারপরে কেন কথা বলো না আমার সাথে? আজকে জায়ান ভাইয়া চলে যাবে। ঘন্টা 1.5-2 পরে তার ফ্লাইট। বাসা থেকে শেষবার যখন বের হলো তখন শুধু এক পলক তাকিয়ে ছিল আমার দিকে। 6 বছর পর আজ জায়ান ভাইয়া আর আমার বিয়ে। দেখতে দেখতে 6টি বছর চলে গেছে। জায়ান ভাইয়ার দেশে আসার পরে খালামণির সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলি, আর খালামণিও তাতে অমত করেনি, তাই আমাদের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেয়। বাসর ঘরে বসে আছি আমি, অপেক্ষা শুধু জায়ানের জন্য কখন আসবে তিনি। এইসব ভাবছি তখনই জায়ান ভাইয়া রুমের ভেতরে এসে আমার পাশে বিছানায় বসলো আর আমার হাতটি ধরে তার হাতের মাঝে রেখে কোমল সুরে বলল, আমি আমার কথা রেখেছি সায়রা। এবার তোকে আমার মনে সকল গোপন কথা বলবো। তুই সব সময় জানতে চাই কিনা তোর সাথে কেন আমি এত খারাপ ব্যবহার করি? কারণ একটাই, আমার ভয় হতো তুই যদি আমার আবেগ অনুভূতি সব জানার পরে আমার সাথে থাকতে না চাস। যদি গুরুত্ব কমিয়ে দিতি আমার প্রতি, সেই ভয়ে কখনো তোকে আমার মনের কোনো কথা বলতাম না। তুই যখন খুব ছোট ছিলিস তখন থেকেই তোর প্রতি আমার মনে একটা আলাদা অনুভূতি কাজ করতো, যা অন্য কোনো মেয়ের প্রতি কখনোই কাজ করেনি। ভালোবাসার কোন ব্যাখ্যা হয় না, আর না আমি তোকে কোন ব্যাখ্যা দিতে পারবো। শুধু সবশেষে একটি কথাই বলতে পারি, তোকে আমি খুব ভালোবাসি। কথা শুনে আমি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমি তোমার কাছে কোনো ব্যাখ্যা জানতে চাই না, শুধু সব সময় আমাকে এভাবেই ভালোবেসে যেও। জায়ান আমার কথা শুনে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, সব সময় তোকে এভাবে ভালোবাসতে চাই। তুই যদি আমার পাশে থাকিস তবে আমি সব করতে পারবো। একে অপরকে এভাবে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ সময় পার হয়ে গেল। তখন জায়ান আমাকে বলল, চল ছাদে যাই, আজ আমরা সারা রাত চন্দ্রবিলাস করব। জায়ানের কথা মতো আমি আর জায়ান ছাদে চলে গেলাম, আর সারা রাত একসাথে চন্দ্রবিলাস করলাম। সমাপ্ত।